দিল্লির একটা সুবিশাল সরকারি দপ্তরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে আছে রায়ান আহমেদ। সকালের আলো কাঁচের দেয়াল ভেদ করে তার বিলাসবহুল অফিসে পড়েছে। রায়ান নিজে নিজে গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, এত ক্ষমতা, এত প্রভাব, চারপাশে এত মানুষ, তবু কেন এই শূন্যতা? দিনগুলো যেন কেবলই ফাইল আর ফাইলের মধ্যে আবদ্ধ, যেন জীবনের কোনো অর্থই নেই, কেবল যন্ত্রের মতো কাজ করে যাওয়া। দামি স্যুট পরা রায়ানের চেহারায় কঠোরতা স্পষ্ট, কিন্তু চোখ দুটোতে লুকিয়ে আছে এক চাপা ক্লান্তি। অ্যাসিস্ট্যান্ট এসে স্যালুটে করে সম্মান সহকারে দৃঢ় কণ্ঠে বলে, স্যার, সকালের জরুরি মিটিংয়ে সব প্রস্তুতি শেষ। আপনার ফাইলগুলো টেবিলের উপর রাখা আছে, এখনই রিভিউ করা যেতে পারে। রায়ান শান্ত কণ্ঠে বলে, ফাইলগুলো রেডি রাখো, আমি মিনিট 10-এর মধ্যেই দেখব। আর আজকের শিডিউলটা একবার ভালো করে দেখে নাও, কোনো অ্যাপয়েন্টমেন্ট যেন মিস না হয়। অ্যাসিস্ট্যান্ট মাথা নত করে রায়ানের নির্দেশ শোনে। রায়ান আবার ফাইলে মনোযোগ দেয়, তার মুখে গম্ভীর চিন্তার ছাপ। জি স্যার, সব কিছু চেক করা হয়েছে। আজ দুপুর 2টায় একটা জরুরি ফাইল আসার কথা, একজন এডিএম এর ফাইল। ওনার নাম ইনায়া বেগম স্যার। রায়ান হঠাৎ ফাইল থেকে চোখ তুলে কণ্ঠস্বরে সামান্য পরিবর্তন, তীক্ষ্ণ দৃষ্টিতে বলে, ইনায়া বেগম, ফাইলটা যেন সরাসরি আমার টেবিলে আসে, কোনো অবস্থাতেই যেন দেরি না হয়। এটি একটি স্পর্শকাতর মামলা, তাই কোনো রকম অসঙ্গতি বরদাস্ত করা হবে না। রায়ানের মুখটা মুহূর্তের জন্য আরো কঠোর হয়ে ওঠে, চোখে জ্বলে ওঠে অস্পষ্ট শিখা। অ্যাসিস্ট্যান্ট নীরবে স্যালুট করে চলে যায়। রায়ান আবার নিজের কাজে ফেরে, কিন্তু তার মনটা অন্যমনস্ক। ইনায়া, এই নামটা আবার আমার সামনে ফিরে আসবে ভাবেনি। 5 বছর পরেও এই নামটা আমাকে যত যন্ত্রণা দেবে কে জানতো। 5 বছর পরেও যে এই নামটা আমাকে এত যন্ত্রণা দেবে কে জানতো। হায় রে দুনিয়া, নিয়তি কি অদ্ভুত, তাই না? আজ আমি হব তোমার বিচারক। দিল্লিরই অন্য প্রান্তে ইনায়া বেগম, একজন আত্মবিশ্বাসী ও যোগ্য এডিএম, আজ তার কার্যালয়ে প্রবেশ করেছে এক অজানা আশঙ্কায়। তার মুখের দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। দুর্নীতির অভিযোগ তার কেরিয়ারে কালো দাগ ফেলে দিয়েছে। ইনায়া স্বগত হতাশ নিচু কণ্ঠে বলে, এই মিথ্যা অভিযোগ কি করে সামলাবো জানি না। আমার এত বছরের সম্মান, আমার বাবার স্বপ্ন, সব কি আজ শেষ হয়ে যাবে? না, এভাবে বসে থাকলে চলবে না, এখনই ডিএম স্যারের কাছে যেতে হবে। ইনায়া তার অফিসিয়াল পোশাকে নিজেকে স্থির রাখার চেষ্টা করছে, যদিও মনে অস্থির ঝড়। দুপুরে সে ধীর পায়ে রায়ানের চেম্বারের দিকে এগিয়ে যায়, তার হাতে নোটিশ। ইনায়া স্বগত ফিসফিস করে বলে, তদন্তকারী অফিসার কে হতে পারে? আশা করি খুব কঠোর কেউ হবে না। আমার এই মুহূর্তে কোনো কঠোরতা সহ্য করার মতো মানসিক শক্তি নেই। ইনায়া ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরের দৃশ্য দেখে ইনায়া স্তম্ভিত হয়েছে। টেবিলে বসা মানুষটা স্বয়ং রায়ান আহমেদ। রায়ান ফাইল উল্টাতে গিয়ে হঠাৎ মুখ তুলে তাকায়। দুজনের চোখাচোখি হয়, পিন পতন নীরবতা। শুধু দুজনের অস্বাভাবিক নিঃশ্বাসের শব্দ ইনায়ার বুকের ধুকপুকানি আরও তীব্র হয়। ইনায়া সম্পূর্ণ অবাক এবং কণ্ঠে অবিশ্বাসের সুর। ও মাই গড, রায়ান! রায়ান এখানে কি করছে? তার মানে রায়ান এখন আমাদের নতুন ডিএম? বিশ্বাস করতে পারছি না, এই সেই মানুষটা আমার চোখের সামনে। এই রায়ান, এই অসম্ভব। 5 বছর পর এইভাবে আমাদের দেখা হবে, সেটা তো আমার কল্পনাতেও ছিল না। দীর্ঘ অস্বস্তিকর নীরবতা ছেয়ে যায় চেম্বার জুড়ে। রায়ানের চোখে এক ঝলক বিস্ময় আসে, যা সে দ্রুত গোপন করে মুখটা আবার পাথরের মতো কঠিন করে ফেলে। ইনায়ার চোখে বিস্ময় নয়, গম্ভীর অপরাধ বোধ, সেই 5 বছর আগের ঘটনার জন্য। রায়ানের কণ্ঠস্বর কঠিন, পাথরের মতো, যেন ইনায়াকে চিনতেও পারছে না এমন ভঙ্গি করে বলে, বসুন এডিএম ইনায়া বেগম, আপনার জন্য আমার বেশি সময় নেই। কি সমস্যা তাড়াতাড়ি বলুন। ধন্যবাদ স্যার। ইনায়া চেয়ার টেনে বসে, তার হাতগুলো কাঁপছে, যেন শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। রায়ান এবার ফাইলগুলো হাতে নেয়, তার চোখ শীতল, অনমনীয় ভাব। ইনায়া স্বগত মনে মনে বলে, 5 বছর পর এইভাবে দেখা হবে কখনো ভাবিনি। এই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না। আল্লাহ, আমাকে শক্তি দাও কথা বলার।
রায়ান ফাইল থেকে মুখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে বলে, তো এডিএম ইনায়া বেগম, আপনার মামলার ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি? আশা করি আপনি আপনার সব তথ্য প্রস্তুত রেখেছেন। ইনায়া আস্তে করে চোখ তুলে বলে, জি স্যার, আমি সব তথ্য দিয়ে এসেছি। আপনার যা যা প্রয়োজন সব আমার কাছে আছে। রায়ানের চোখে মুহূর্তের জন্য একটা অদৃশ্য বেদনায় ঝলকে ওঠে, যা ইনায়ার চোখ এড়ায় না। রায়ান ফাইলগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকে, ইনায়ার দিকে না তাকিয়ে কঠিন প্রশ্ন করা শুরু করে। তার চোখে কোনো ব্যক্তিগত আবেগ নেই, কেবল বিচারকের কঠোরতা। ফাইল থেকে চোখ না সরিয়ে ফাইলটা ইনায়ার দিকে এগিয়ে দিয়ে বলে, এডিএম ইনায়া বেগম, আপনার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ এসেছে, সরকারি তহবিল আত্মসাতের অভিযোগ। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন, এমনকি কিছু বেনামি লেনদেনও পাওয়া গেছে। আমি নির্দোষ স্যার। আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো। আমি আমার জীবনে কখনো অন্যায় করিনি। আর সরকারি অর্থে অপব্যবহার তো দূরের কথা, আমি আমার দেশ ও মানুষের প্রতি সবসময় বিশ্বস্ত ছিলাম। আচ্ছা, তাই নাকি? আপনি তো দেখছি মিথ্যা খুব সুন্দর করে সাজিয়ে বলতে পারেন। জি স্যার, আমি বুঝতে পারিনি আপনি কি বলতে চাইছেন। কেন এত তাড়াতাড়ি বলে গেলেন? ইনায়ার চোখে জল টলমল করছে, কিন্তু সে নিজেকে জোর করে সামনে রাখে। সে রায়ানের মুখের দিকে তাকায়, কোনো সহানুভূতি খুঁজে পায় না। রায়ানের মুখটা পাথরের মতো স্থির। প্রমাণ ছাড়া আপনার কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। এডিএম সাহেবা, আমরা তদন্তে যা পেয়েছি তা আপনার বিরুদ্ধে যথেষ্ট। আপনার ব্যাংক স্টেটমেন্ট, কিছু কর্মকর্তার সাক্ষ্য এবং অর্থ স্থানান্তরের নথি সব আপনার দিকে ইঙ্গিত করছে। এই প্রমাণগুলো মিথ্যা হতে পারে না। আমি জানি না কিভাবে এসব হলো স্যার। আমি কখনো অসৎ পথ অবলম্বন করিনি। আমার পরিবার, আমার সম্মান, সব কিছুর ঊর্ধ্বে আমার সততা। কেউ কখনো আমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। আমাকে ফাঁসানো হয়েছে স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি নিরপরাধ। রায়ান হঠাৎ ফাইল থেকে চোখ তুলে ইনায়ার দিকে তাকায়। কি বললেন আপনি? পরিবার আর সম্মান? এই কথাটা আপনার আমাকে মানাচ্ছে না। একটু মনে করে দেখুন, সেদিন আপনি নিজেই আপনার পরিবারের সম্মান নষ্ট করেছিলেন। ইনায়া তার চোখে ক্ষণিকের জন্য গভীর বেদনা দেখতে পায়, যা রায়ান দ্রুতই লুকিয়ে ফেলে। তার ঠোঁট চেপে ধরে, যেন কোনো ব্যক্তিগত অনুভূতি প্রকাশ হয়ে না যায়। রায়ান আস্তে করে ফাইল বন্ধ করে, কণ্ঠস্বর সামান্য নরম হয়, যা প্রায় অদৃশ্য। তার চোখ আবার ইনায়ার চোখে। আমরা শুধু প্রমাণ দেখি এডিএম সাহেবা, আবেগ দিয়ে বিচার করি না। আপনার কি আর কিছু বলার আছে? আপনার আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ এটাই। প্রতিটি কথার রেকর্ড রাখা হচ্ছে, তাই ভেবে কথা বলুন। ইনায়া আর্দ্র কণ্ঠে শেষ চেষ্টা করে, তার চোখ রায়ানের চোখে স্থির। স্যার, আমি শুধু বলতে চাই, আমার উপর বিশ্বাস রাখুন। আমি নিরপরাধ। এই অভিযোগগুলো আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। আমি জানি আপনি ন্যায়পরায়ণ। আপনি নিশ্চয়ই সত্যিটা খুঁজে বের করবেন, কারণ আপনি সবসময় ন্যায়ের পক্ষেই ছিলেন। রায়ান চুপ করে ইনায়ার দিকে তাকায়, তার চোখে একটা জটিল মিশ্র অনুভূতি খেলা করে। তারপর আবার কঠোর হয়ে ওঠে, চোখ নামিয়ে ফাইল দেখে। তদন্ত চলবে ইনায়া বেগম। আপাতত আপনাকে আপনার সকল প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আমার সহকারীরা আপনাকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করবে। আপনাকে অফিসে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হলো। রায়ানের শেষ কথাগুলো ইনায়াকে যেন এক ধাক্কায় আরো নিচে নামিয়ে দেয়। ইনায়া বুঝে যায় এই রায়ান আর সেই রায়ান নয় যাকে সে চিনত। তার মনে হচ্ছে সব শেষ হয়ে গেল, জেরা শেষ হয়। ইনায়া জানে তার সামনে আর কোনো পথ খোলা নেই। সে বুঝতে পারে রায়ান তাকে ঘৃণা করছে, ভালোবাসার কোনো ঝলক নেই। ইনায়া ধীর স্বরে রায়ানের দিকে তাকিয়ে বলে, তার চোখে জল টলমল করছে, আপনি আমাকে ক্ষমা করেননি রায়ান। আপনার চোখে আমি শুধু ঘৃণা আর কাঠিন্য দেখেছি। আমার মনে হচ্ছে আমি আপনার কাছে মরে গেছি। আমাদের এতদিনের ভালোবাসা সব কিছু মিথ্যা ছিল। আপনি এখন আসতে পারেন। এটা এডিএম এর অফিস, এখানে কোনো ব্যক্তিগত কথা বলার প্রশ্নই আসে না। স্যার, একটু আগে আপনি নিজেও ব্যক্তিগত কথা বলেছিলেন। বলে যাবেন না আপনি আমার আন্ডারে আছেন, আপনি ডিএম এর সামনে বসে আছেন। সো আমি যা ইচ্ছে বলতেই পারি আর করতেও পারি। আপনি আমার উপর কথা বলার সাহস হয় কি করে?
বুঝতে পারছি স্যার, সরি। রায়ান আর কোনো উত্তর দেয় না, সে শুধু চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। ইনায়া এক পা এক পা করে দরজার দিকে এগোয়, তার প্রতিটি পদক্ষেপ ভারী হয়ে উঠেছে। যখন সে দরজার কাছাকাছি পৌঁছায়, রায়ান আবার চোখ খুলে। তার দৃষ্টি সরাসরি ইনায়ার দিকে। ইনায়া স্বগত চাপা কণ্ঠে মনে মনে বলে, কিন্তু আপনার চোখে আমি অন্য কিছুও দেখেছি স্যার। সেই পুরনো রায়ানকে, সেই কষ্টটা যা আমি রেখে গিয়েছিলাম। আপনি আমাকে ঘৃণা করলেও আপনার ভালোবাসাটা এখনো পুরোপুরি মরে যায়নি রায়ান। ইনায়া জানে রায়ানের রাগ আকাশ ছোঁয়া, কিন্তু তার ভালোবাসার শিখাটা পুরোপুরি নিভে যায়নি। ইনায়া একটা শেষবার রায়ানের দিকে তাকে, তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। একা বসে টেবিলের দিকে তাকিয়ে ফিসফিস করে, আমি ক্ষমা করে নি নায়া, কিন্তু বলতেও পারিনি, বলে থাকার চেষ্টা করেও পারিনি। তুমি কি জানো কতটা কষ্ট হয় যখন ভালোবাসার মানুষ দূরে চলেছে? সেদিন কি দোষ করেছিলাম আমি? একবার বলতে হতে পারতে। এভাবে সবাইকে অপমানিত করার কি দরকার ছিল, যেখানে তোমার নিজের পরিবারও ছিল? রায়ান তার হাতের ফাইলগুলো আবার নেয়, কিন্তু চোখগুলো শূন্য। বাইরের ব্যস্ত অফিস, ভেতরের কোলাহল কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। সে শুধু ইনায়ার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে, যেখানে অতীতের প্রতিচ্ছবি ভেসে ওঠে। এই খেলাটা তুমি শুরু করেছিলে নায়া, কিন্তু শেষটা আমিই করব। তোমার অপরাধের শাস্তি আমিই দেব। তাতে আমার যদি কষ্ট হোক না কেন, আমার কর্তব্য সবার আগে, ব্যক্তিগত অনুভূতি নয়। দিল্লির এক ঘিঞ্চি এলাকার একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ইনায়া একা বসে আছে। দিনভর রায়ানের চেম্বারে যা ঘটেছে তা তার মনকে ক্ষতবিক্ষত করেছে। আমি পালিয়েছিলাম রায়ানের থেকে দূরে, একটা নতুন জীবনের স্বপ্ন নিয়ে, কিন্তু ভালোবাসার যন্ত্রণা আজও রয়ে গেছে। প্রতিটা মুহূর্তে আমাকে ধ্বংসন করছে। তার চারপাশের সাজসজ্জা সাদামাটা, তার মুখটা ক্লান্ত এবং চোখে গভীর বিষাদ। সে তার পুরনো একটা ডায়েরি খুলেছে। ডায়েরির পাতাগুলো পুরনো স্মৃতিতে ভরা। ইনায়া ডায়েরির একটা একটা পাতা উল্টাচ্ছে আর পড়ছে। এই তো, এই পাতায় রায়ানের নাম লেখা, আমাদের প্রথম দেখা, প্রথম কথা। ডায়েরির কিছু লাইন সে পড়ে, যেখানে রায়ানের নাম লেখা। তার চোখে জল। সে সেই দিনগুলোর কথা মনে করার চেষ্টা করে যখন সে রায়ানকে ছেড়ে গিয়েছিল। ইনায়া কাপা কণ্ঠে ডায়েরির দিকে তাকিয়ে বলে, আমি পালিয়েছিলাম রায়ানের ভালোবাসাকে পেছনে ফেলে। ভেবেছিলাম বড় কিছু করব, তারপর ফিরে আসব। কিন্তু সেই মুহূর্ত থেকে আমার জীবনটা নরক হয়ে গেল। প্রতিটা দিন, প্রতিটা রাত মনে হতো যেন আমি এক মরুভূমিতে একা দাঁড়িয়ে আছি। জানো রায়ান, তোমাকে ছাড়া ওই মুহূর্তগুলো কাটানো আমার জন্য কতটা কঠিন ছিল। প্রতিটা খাবার তেতো লাগতো, ঘুম আসতো না। মনে হতো এই বুঝি তুমি দরজায় কড়া নাড়বে, এই বুঝি বলবে ইনায়া ফিরে এসো, কিন্তু তুমি আসোনি। আমিও ফিরতে পারিনি। কি করব বুঝতে পারতাম না। একদিকে স্বপ্ন, অন্যদিকে তুমি, দুটোকে একসাথে রাখতে পারলাম না। ইনায়া চোখ বন্ধ করে সেই পুরনো দিনের দৃশ্যগুলো যেন তার চোখের সামনে ভেসে ওঠে। তার মনে পড়ে রায়ানকে ছেড়ে যাওয়ার পর তার একাকিত্বের যন্ত্রণা, যখন সে পরিবার থেকেও দূরে ছিল। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে। মানুষভাবে পালিয়ে গেলে হয়তো শান্তি পাওয়া যায়, কিন্তু আমার জীবনে তার উল্টোটাই হয়েছে। আমি শান্তি পাইনি, পেয়েছি কেবল যন্ত্রণা। প্রতিটা পদক্ষেপে তোমার স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি নিজের সাথে যুদ্ধ করেছি, কেন এমনটা করলাম? আমি এই ডিএম হয়েছি ঠিকই, কিন্তু দিন শেষে আমার বলতে কিচ্ছু নেই। সব শেষ হয়ে গেল, সব। এদিকে দিল্লির একটা বিলাসবহুল সরকারি বাংলো। রায়ান তার নির্জন ঘরে একা বসে আছে। তার মুখে দিনের বেলার সে কঠিন অভিব্যক্তি নেই। রায়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, শান্তি? কোথায় শান্তি? ক্ষমতা তো আছে, কিন্তু ভালোবাসা নেই। সে আঘাতটা আজও ধকধকে গা হয়ে আছে। তার হাতে একটা পুরনো ভাঁজ করা চিঠি। সে চিঠিটা যত্ন করে বের করে পড়ে। চিঠিটা ইনায়ের হাতের লেখা। রায়ান ধীর স্বরে নিজেকে উদ্দেশ্য করে বলে, আজ যদি তুমি সত্যি দোষী হও, আমি ক্ষমা করবো না নায়া, কখনো না। তোমার প্রতি আমার অনুভূতি যতই থাকুক না কেন, আমি আমার কর্তব্য থেকে সরব না। চিঠিটা পড়তে পড়তে রায়ানের মুখে বেদনা ফুটে ওঠে, কিন্তু চোখে স্পষ্ট দৃঢ়তা। পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, যখন ইনায়া তার জীবনে ছিল। রায়ান নিচু কণ্ঠে চিঠিটা পড়তে পড়তে বলে, তুমি চলে গিয়েছিলে সেদিন, আর ফিরে এলে এত বছর পর, তা অভিযুক্ত হয়।
আমার জীবনটা তুমি তছনছ করে দিয়েছিলে, আমার বিশ্বাস ভেঙে দিয়েছিলে। সেই রাতটা আমার আজও মনে আছে, যখন তোমার এই চিঠিটা পেয়েছিলাম। ভেবেছিলাম তুমি সত্যি ফিরে আসবে। প্রতিদিন অপেক্ষা করেছি, প্রতিটা মুহূর্তে তোমার কথা ভেবেছি, কিন্তু তুমি শুধু আমাকে একটি স্বপ্ন দেখিয়েছিলে। আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আজ সেই বিশ্বাসের কি প্রতিদান পেলাম? রায়ান চিঠিটা শক্ত করে ধরে, তার হাত কাঁপছে। তার মনে পড়ে ইনায়া চলে যাওয়ার পর তার কেমন লেগেছিল। তুমি ভেবেছিলে তুমি চলে গেলে আমি ভেঙে যাব। আমি আরো শক্তিশালী হয়েছি না, আমি এই ক্ষমতা অর্জন করেছি যাতে আর কেউই আমাকে এভাবে কষ্ট দিতে না পারে। আর আজ তুমি আমার সামনে অভিযুক্ত হয়ে দাঁড়িয়েছো। ভাগ্য কি খেলা খেলছে, আমি তোমাকে ক্ষমা করব না। আমার হৃদয়ে হয়তো এখনো তোমার জন্য এক চিলতে জায়গা আছে, কিন্তু আমার বিবেক আমাকে সেটা করতে দিবে না। আমি শপথ নিয়েছি, আমি ন্যায় প্রতিষ্ঠা করব, সে যেই হোক না কেন। রায়ান চিঠিটা আবার ভাঁজ করে আলমারির এক কোণে রেখে দেয়। তার চোখে এক শীতল প্রতিজ্ঞা। অতীতের ছায়া যেন বর্তমানের কঠোরতাকে আরো দৃঢ় করে তোলে। পরের দিন সকালে ইনায়াকে আবার রায়ানের চেম্বারে ডাকা হয়েছে। ইনায়া রায়ানের সামনে এসে দাঁড়ায়, তার মুখটা ফ্যাকাশে। রায়ান চোখ না তুলেই বলে, বসুন এডিএম ইনায়া বেগম, আজ আমরা অন্য কিছু বিষয়ে আলোচনা করব। আপনার ব্যক্তিগত কিছু বিষয় জানতে চাই। ইনায়া কাঁপা কাঁপা গলায় চেয়ারে বসে বলে, জি স্যার। রায়ান তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। ইনায়া কাঁপা কাঁপা গলায় তার স্বপ্নের কথা বলে, কেন সে রায়ানকে ছেড়ে পালিয়েছিল। ইনায়া আর্দ্র কণ্ঠে চোখ তুলে রায়ানের দিকে তাকিয়ে বলে, আমি পালিয়েছিলাম স্বপ্নের জন্য রায়ান। আমি বিশ্বাস করতাম বড় অফিসার হয়েই আপনার পাশে দাঁড়াতে পারবো। আমি আমার স্বপ্নের পেছনে ছুটেছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে আসল সুখ স্বপ্নে নয়, সংসারে পাওয়া যায়। আমার বাবা মা সেই দিন ঠিকই বলেছিলেন। আমার একটা বড় স্বপ্ন ছিল স্যার, কিন্তু ভালোবাসা ছেড়ে যায়নি। আমি আজও আপনাকে ভালোবাসি। আমার জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আমি আপনাকে মিস করেছি। আপনাকে ছাড়া আমার অস্তিত্ব অর্থহীন মনে হয়েছে। আপনি কি জানেন আমি কত রাতে নির্ঘুম কাটিয়েছি আপনার জন্য প্রার্থনা করি? ইনায়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। রায়ান নিরুত্তর, তার চোখেও জল আসে, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। তার কঠোর মুখটা যেন পাথরের মতো স্থির। রায়ান গলাটা পরিষ্কার করে বলে, স্বপ্ন? ভালোবাসার জন্য পালিয়েছিলেন? আর এই অভিযোগ, এই দুর্নীতির অভিযোগ কি আপনার স্বপ্নের অংশ? না রায়ান, বিশ্বাস করুন, ওই অভিযোগ মিথ্যে। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমি নিরুপায়। আমি শুধু চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে। আপনি যখন আমাকে বলেছিলেন আপনার পরিবারের কঠিন শর্তগুলোর কথা, তখন আমি অসহায় বোধ করেছিলাম। মনে হয়েছিল আমি আমার ছোটবেলার স্বপ্ন কিছুতে ভাঙতে দিতে পারি না। তাহলে আপনি আমাকে বিশ্বাস করেননি, তাই তো? আপনি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসলে হয়তো আপনার স্বপ্ন পূরণের জন্য সাহায্য করবো না, তাই না? আমার ভালোবাসাটা কি এতই ঠুকনো ছিলই না? ইনায়া কাঁদতে কাঁদতে বলে, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম রায়ান, কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারিনি। আমি ভয় পেয়েছিলাম। আমার মনে হয়েছিল আপনার পরিবার আমাকে এভাবে মেনে নেবে না। আপনার সমাজের মানুষ আমাকে নিজ চোখে দেখবে। তাই আমি চেয়েছিলাম এমন কিছু করতে যাতে সবাই আমাকে সম্মান করে, আপনাকেও গর্বিত করতে পারি। কিন্তু এখন দেখছি সব শেষ। রায়ানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে তা দ্রুত মুছে ফেলে। তার মুখে কোনো শব্দ নেই, সে শুধু ইনায়ার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য রায়ানের চেম্বারের নীরবতা নেমে আসে। ইনায়ার কান্নার রেশ চলছে। রায়ানের মুখটা এবার কঠিন। সে ধীরে ধীরে তার টেবিলের ড্রয়ার খোলে। ইনায়া ভীত চোখে তাকিয়ে আছে। রায়ান ধীর স্বরে তার হাত থেকে একটা চকচকে বিয়ের কার্ড তুলে ইনায়ার হাতে দিয়ে বলে, আপনি ঠিকই বলছেন, সব শেষ। আপনি অনেক দেরি করে ফেলছেন। এই নিন আমার বিয়ের কার্ড, বিয়েতে অবশ্যই আসবেন। ইনায়া কার্ডটা হাতে নিয়ে স্তব্ধ হয়েছে। তার চোখ দুটো কার্ডের লেখার উপর স্থির হয়েছে। রায়ানের বিয়ের তারিখ, নাম সব স্পষ্ট। ইনায়া কার্ডটা দেখে কাপা গলায় অবিশ্বাসের সুরে বলে, এটা এটা কি আপনার আপনার বিয়ে? কিন্তু আমি আমি যে এসেছিলাম প্রতিজ্ঞা মতো, আমি এসেছিলাম রায়ান। তার হাত থেকে কার্ডটা ফ্লোরে পড়েছে। একটা মৃদু শব্দ হয়। ইনায়ার চোখে অবিশ্বাস, যন্ত্রণা। তার স্বপ্ন যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়েছে। ইনায়া কাঁদো কাঁদো গলায় রায়ানের দিকে তাকিয়ে বলে,
রায়ান শুধু ইনায়ার দিকে দেখে, কোনো কথা বলে না। তার চোখে স্পষ্ট কষ্ট, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। সে নিজেকে শক্ত পাথরের মতো করে রেখেছে। ইনায়া চিৎকার করে হতাশা আর যন্ত্রণায়। আপনি আমাকে ক্ষমা করেননি, তাই না? আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আমি তো জানতাম না এমন হবে। আমার স্বপ্ন সব ভেঙে গেল, সব শেষ হয়ে গেল। ইনায়া মাথা নিচু করে কাঁদতে থাকে। রায়ানের চোখ তার উপর থেকে সরে যায় না। তার ভেতরটা পুড়ছে, কিন্তু বাইরে সে কঠিন। রায়ান স্বগত মনে মনে বলে, এই কষ্ট তুমি আমাকে দিয়েছিলে না, আজ সেটা হয়তো তুমি অনুভব করছো। আমারও সব স্বপ্ন ভেঙে গিয়েছিল সেদিন। আমি জানতাম না আপনি এত তাড়াতাড়ি অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেবেন। এটাকে এত তাড়াতাড়ি বলছেন? 5টা বছর কেটে গেছে মিস ইনায়া। আপনি অপেক্ষা করতে পারলেন না। আগামী সপ্তাহে আমার বিয়ে, আসবেন কিন্তু। এবার আপনি আসতে পারেন, আর আপনার কেসটা আমি আরও স্টাডি করব। পরের সপ্তাহে দিল্লির এক বিশাল কমিউনিটি হলে রায়ানের বিয়ের আয়োজন। ঝলমলে আলোয় পুরো বাড়িটা সেজে উঠেছে। এক অতিথি আনন্দে রায়ানের মায়ের দিকে তাকিয়ে বলেন, ভাবি সাহেবা, আপনার ছেলে আজ বিয়ে করছে। কতদিনের স্বপ্ন ছিল আপনাদের, অবশেষে পূরণ হলো। রায়ানের মা আনন্দে গর্বিত কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ, আমার ছেলের আজ বিয়ে করছে। কত অপেক্ষা করেছি এই দিনের জন্য। ওর বাবা থাকলে আজ কত খুশি হতে। হাসি মুখে অতিথিরা আসছে। রায়ানের ফ্যামিলি মেম্বারদের আনন্দ দেখা যাচ্ছে, কিন্তু এই আনন্দের মাঝেও রায়ানের মুখে একটা ছাপা কষ্ট। আরেকজন অতিথি রায়ানের দিকে তাকিয়ে বলে, আপনারা সত্যিই ভাগ্যবান, এতদিন পর ছেলে বিয়েতে রাজি হয়েছে। ভাবতেই পারিনি যে এত দ্রুত এমন একটা খবর পাবো। রায়ান স্বগত মুখে জোর করে হাসি টেনে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাগ্যবান? কিসের ভাগ্যবান? এ বিয়ে তো আমার নিজের ইচ্ছে হচ্ছে না। এ বিয়ে তো কেবলই... রায়ান কিছু বলতে গিয়েও থেমে যায়। তার হাসিটা যেন আরো ফ্যাকাশে হয়ে আসে। সে চারপাশের আনন্দ দেখছে, কিন্তু তার মনটা যেন অন্য কোথাও। রায়ানের মা রায়ানের বাহুতে হাত রেখে বলেন, কিরে বাবা, আজ তোর বিয়ে, আর তুই এমন চুপচাপ কেন? খুশি হচ্ছিস না? রায়ান জোর করে হেসে মায়ের দিকে তাকিয়ে বলে, খুশি তো হচ্ছি আম্মি, একটু টেনশন হচ্ছে আর কি। এত বড় একটা দিন। আরে দূর পাগল, এটা তো আনন্দের দিন, টেনশনের কিচ্ছু নেই। আয় চল, সবার সাথে কথা বল। আর দেখ কত লোক এসেছে তোকে শুভকামনা জানাতে। রায়ান মাথা নাড়ে, কিন্তু তার মনটা যেন শান্ত নয়। তার চোখে একটা অস্পষ্ট বেদনা বারবার উকি দিচ্ছে, যা সে সবার থেকে লুকানোর চেষ্টা করছে। রায়ান মনে মনে বলে, এই আনন্দের মাঝেও একটা শূন্যতা। এই শূন্যতা কি আর কখনো পূরণ হবে না? বিয়েবাড়ির কোলাহল কিছুটা কমে আসে। দূর থেকে বাদ্যযন্ত্রের মৃদু সুর। বিয়ের বাড়ির গেটের পাশে ইনায়া এসে দাঁড়ায়। সে একটা সাদামাটা কিন্তু মার্জিত শাড়িতে এসেছে। ইনায়া স্বগত চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি এসেছিলাম রায়ান আমার প্রতিজ্ঞা রাখতে। তুমি না চাইলেও আমি তোমার এই নতুন শুরু দেখতে এসেছি। তার চোখে জল টলমল করছে, কিন্তু মুখে এক খালি কৃত্রিম হাসি। সে উৎসবের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার চোখে গভীর বেদনা। তখনই একজন অতিথি তাকে দেখতে পায়। অতিথি ইনায়ার কাছে এসে প্রশ্ন করে, আসসালামু আলাইকুম। আপনি কি বর পক্ষ থেকে এসেছেন নাকি কোন পক্ষ? আপনাকে তো আগে দেখিনি। তার চোখ ছলো ছলো করছে। ইনায়া ধীর কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রাক্তনের পক্ষ, যাকে একদিন ছেড়ে গিয়েছিলাম, যাকে আমি আমার জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু আজ দেখছি সে অন্য কারো হচ্ছে। অতিথিটা ইনায়ার কথা শুনে কিছুটা অবাক হয়, কিন্তু ইনায়ার মুখের অভিব্যক্তি দেখে আর কিছু বলার সাহস পায় না। ইনায়া সেই অতিথির দিকে একবার তাকিয়ে আবার তার দৃষ্টি বিয়ের আসরের দিকে ফেরায়। অতিথি স্বগত একটু ইতস্তত করে, প্রাক্তন মানে কি? বেশ অদ্ভুত তো। ইনায়া মনে মনে বলে, তুমি যখন আমাকে শাস্তি দিচ্ছ, তখন আমি এখানে কেন এসেছি? আমি এসেছি কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি রায়ান। আমার প্রতিজ্ঞা ছিল আমি ফিরে আসব। আমি এসেছি, কিন্তু তুমি তো এখন আমার নও। ইনায়া এক কোণে দাঁড়িয়ে থাকে। তার উপস্থিতি যেন উৎসবের আনন্দের সাথে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। তার চোখ শুধু রায়ানকে খুঁজছে,
সেই পুরনো রায়ানকে। আজ আমার সমস্ত কষ্ট একসাথে ফিরে এসেছে। আমার এই আশার কি কোনো অর্থ আছে? রায়ান তার সাজানো ঘরে একা বসে আছে। তার মন শান্ত নয়, অস্থিরতার ছাপ স্পষ্ট তার মুখে। রায়ান নিজে নিজে ফিসফিস করে, কেন এলো সে? আবার কেন এলো? এই দিনও কেন আমাকে শান্তি দিল না? আমি তো ভেবেছিলাম সে আর কখনো আমার সামনে আসবে না। সে বারবার ঘড়ি দেখছে, যেন সময় কাটছে না। তার মনে ইনায়ার কথা ঘুরপাক খাচ্ছে। ইনায়ার সেই বিধ্বস্ত মুখটা তার চোখের সামনে ভাসছে। তার চোখের জল, সে আমাকে কি বোঝাতে চেয়েছিল? সত্যি কি সে নির্দোষ? না, ইনায়ার মনে কোনো দ্বিধা নেই, সে অপরাধী, সে আমাকে ধোঁকা দিয়েছে। রায়ান উঠে দাঁড়ায়, ঘরের মধ্যে পায়চারি করে। বাইরের বিয়ের শোরগোল ভেসে আসে, যা তার ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে তোলে। আমি বলতে চাই সব। আমি চেয়েছিলাম এই নতুন জীবন শুরু করতে, কিন্তু সে আবার ফিরে এলো কেন? রায়ানের মনে পুরনো স্মৃতিগুলো ঢেউ তুলছে। তার ভেতরের কষ্টটা যেন দ্বিগুণ হয়ে গেছে। সে নিজের চুলগুলো খামচে ধরে। আমাকে শক্ত থাকতে হবে। ইনায়া আমার জীবনের অতীত, সে শুধু আমাকে কষ্ট দিয়েছে। আমার আর দুর্বল হওয়া চলবে না। রায়ানের চোখে দৃঢ়তা ফিরে আসে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে ইনায়া তার অতীত এবং এই মুহূর্তে তার নতুন জীবন শুরু হতে চলেছে। কিছুক্ষণ পর রায়ান বিয়ের আসরে আসে। সে জানে ইনায়া এখানে এসেছে। রায়ান হঠাৎ করে বিয়ের আসর থেকে বেরিয়ে আসে। তার মন অস্থির। ইনায়ার উপস্থিতি তাকে আরও বিক্ষিপ্ত করে তুলেছে। সে করিডোরে ইনায়াকে দেখতে পেয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। রায়ান বেদনা মিশ্রিত চাপা ক্ষোভের সুরে বলে, আজ একটা স্বপ্ন ইনায়া, আজ একটা প্রশ্ন আজ একটা প্রশ্ন ইনায়া, যদি সেদিন তুমি পালিয়ে না যেতে, যদি আমার বিশ্বাস না ভাঙতে, তুমি কি সত্যি আমার হয়ে থাকতে? তুমি কি সত্যি আমাকে বিশ্বাস করতে? ইনায়া রায়ানের দিকে তাকায়। তার চোখে জল গড়িয়ে পড়ে। তার মুখে কোনো শব্দ নেই, সে শুধু কাঁদে। তার মনে 5 বছর আগের সেই দিনগুলো ভেসে ওঠে। ইনায়া শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করে এবং অতীতের কষ্ট মনে করার চেষ্টা করে। রায়ানের কণ্ঠস্বর আরও ভারী হয়ে আসে। বলো ইনায়া, কেন চলে গিয়েছিলে? আমার ভালোবাসা কি কোনো মূল্য ছিল না তোমার কাছে? আমার বিশ্বাস কি এতটাই ঠুকনো ছিল? ইনায়া মাথা নিচু করে, তার কাঁধ দুটো কাঁপছে। সে কথা বলতে পারছে না, যেন সমস্ত কষ্ট তাকে গ্রাস করে ফেলেছে। ইনায়া কাঁপা কাঁপা গলায় কাঁদতে কাঁদতে বলে, আমি আমি ভয় পেয়েছিলাম রায়ান। আমি ভেবেছিলাম তোমার সাথে বিয়ে হলে হয়তো আমার স্বপ্ন পূরণ হবে না। সেই দিন তোমার চুপ থাকাটা আমার মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। তোমার পরিবারের কঠিন শর্তগুলো আমাকে দুর্বল করে দিয়েছিল। আমি চেয়েছিলাম নিজেকে প্রমাণ করতে। আমি তোমাকে ছেড়ে যাইনি রায়ান। আমি শুধু আমার স্বপ্নের পিছনে ছুটেছিলাম। আমি জানতাম না যে এর পরিণতি এত ভয়ানক হবে। আর আজ তুমি আমার সামনে অভিযুক্ত হয়ে দাঁড়িয়েছো। তোমার সেই স্বপ্ন তোমাকে কোথায় নিয়ে এলো ইনায়া? আমার কাছে তুমি শুধু একজন অপরাধী, যাকে আমি শাস্তি দেব। আমি তোমাকে এখানে দেখতে চাইনি। ইনায়া শুধু কান্না করে। তার কোনো শব্দ নেই, তার সমস্ত শরীর কাঁপছে। রায়ানের চোখেও জল আসে, কিন্তু সে তা দ্রুত মুছে ফেলে। তার মুখের কঠোরতা আরও বেড়ে যায়, যেন সে তার সমস্ত দুর্বলতা লুকিয়ে ফেলতে চাইছে। রায়ান ধীর দৃঢ় কণ্ঠে বলে, ইনায়া, তুমি চলে যাও। আমার বিয়েতে তোমার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, তোমার মামলার তদন্ত চলবে, সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। রায়ানের কথাগুলো ইনায়াকে যেন শেষ আঘাত হানে। সে মাথা তুলে রায়ানের দিকে তাকায়, তার চোখের তীব্র বেদনা আর অবিশ্বাস। রায়ানের মুখটা পাথরের মতো স্থির। ইনায়া বলে, তুমি আমাকে এতটাই ঘৃণা করো? আমার ভালোবাসা, আমার সমস্ত আবেগ তোমার কাছে কি এতই মূল্যহীন? ইনায়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে দ্রুত ঘুরে বিয়ের বাড়ির কোলাহলের মধ্যে মিশে যায়। তার কান্না কেউ দেখতে পায় না। রায়ান সেখানে একা দাঁড়িয়ে থেকে, তার চোখে গভীর শূন্যতা। রায়ান মনে মনে বলে, আমার মন চাইছে তাকে জড়িয়ে ধরতে, কিন্তু আমার কর্তব্য আমাকে আটকে রেখেছে। এই কষ্ট আমাকে একাই বইতে হবে। রায়ান ভাবতে থাকে 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। ঘরের ভেতর ফ্যানের মৃদু শব্দ, বাইরে থেকে যানবাহনের হালকা আওয়াজ, টেবিলের উপর খাতা কলমের নড়াচড়ার শব্দ। 5 বছর আগের কথা। দিল্লির এক সাধারণ মুসলিম পরিবারে ইনায়া তার ছোট অ্যাপার্টমেন্টে বসে আছে। তার টেবিলে ছড়ানো সরকারি চাকরির বইপত্র। সামনে ভাইভার প্রস্তুতি চলছে। ইনায়া ক্লান্ত স্বরে বইয়ের দিকে তাকিয়ে বলে, আর কত বাকি? কবে শেষ হবে এই পড়াশোনা?
স্বপ্নটা ধরা কি এতই কঠিন? ঠিক তখনই ইনায়ার মা ঘরে ঢোকেন। তার মুখে স্পষ্ট উদ্বেগ। ইনায়ার মা উদ্বিগ্ন মেয়ের দিকে তাকিয়ে বলেন, আর কত পড়াশোনা করবি ইনায়া? এবার তো বিয়ের কথা ভাব। সরকারি চাকরি তো সোনার হরিণ, কত মেয়ে চেষ্টা করে পায় না। তোর যে বয়স হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? ইনায়া ক্লান্ত স্বরে বই থেকে মুখ না তুলেই বলে, কিন্তু মা, আমার স্বপ্নটা, আমি তো একজন আইএএস অফিসার হতে চাই। এইটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। বিয়ের পর যদি পড়াশোনা চালাতে না পারি? ইনায়ার মা বিরক্ত হয়ে একটা বই হাতে নিয়ে বলেন, স্বপ্ন দিয়ে সংসার চলে না ইনায়া, বাস্তবটা বোঝ। তোর বাবাও তো কত স্বপ্ন দেখেছিল, কই পূরণ হয়েছে? এখন একটা ভালো ছেলে দেখে বিয়ে করে সংসার কর, এটাই মেয়েদের আসল কাজ। ইনায়া অস্বস্তি বোধ করে। সে জানে মায়ের কথা ফেলে দেওয়া ঠিক নয়, কিন্তু তার স্বপ্নটাও সে ছাড়তে চায় না। দীর্ঘশ্বাস ফেলে বলে, মা, তুমি বোঝো না, আমি শুধু বিয়ে করে ঘর সংসার করতে চাই না, আমি নিজের পরিচয় গড়তে চাই। আমি চাই আমার কাজ দিয়ে মানুষের সেবা করতে। তুমি কি চাও না তোমার মেয়ে গর্ব করে মাথা উঁচু করে বাঁচুক? ইনায়ার মা কাছে এসে ইনায়ার চুলে হাত বুলিয়ে বলে, আমি তোর ভালো চাই মা, একটা ভালো পরিবার, একজন ভালো স্বামী, এর চেয়ে বড় আর কি হতে পারে? দেখ, আমি তোর জন্য একটা সম্বন্ধ রেখেছি। ছেলে খুব ভালো, আইএসএস অফিসার, তার পরিবারও খুব সম্ভ্রান্ত। একবার দেখে নে। ইনায়া অবাক হয়ে মুখ তুলে বলে, আইএএস অফিসার? এত ভালো সম্বন্ধ? হ্যাঁ মা, শুধু একবার দেখবি, যদি পছন্দ না হয় জোর করব না। ইনায়া মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে একটা দ্বিধা কাজ করে। সে জানে এটা তার জন্য একটা বড় সুযোগ হতে পারে, কিন্তু তার স্বপ্নের কি হবে? আমার স্বপ্নের কি হবে? এ বিয়ে কি আমাকে এগিয়ে নেবে নাকি থামিয়ে দিবে? একই সময়ে ভারতের দক্ষিণ প্রান্তের শহর হায়দ্রাবাদে রায়ানের প্রাইভেট অফিসে রায়ান ল্যাপটপে কাজ করছে, সৎভাবে নির্লোভী ভঙ্গিতে। রায়ান স্বগত মনে মনে বলে, দেশের সেবা, মানুষের জন্য কাজ, এটাই তো আমার জীবন। এর বাইরে আর কিছু চাই না। তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে মায়ের নাম দেখে সে ফোন ধরে। রায়ান ফোন ধরে শান্ত স্বরে বলে, আসসালামু আলাইকুম আম্মি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর কতদিন এভাবে একলা থাকবি? এবার তো বিয়েটা কর। কত মেয়ে দেখেছি তোর জন্য, তোর বয়সও তো কম হলো না। রায়ান ধীর স্বরে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, মা, তুমি তো জানো আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আর এখন আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়। বিয়ের জন্য আমি এখনো প্রস্তুত নই। জানি বাবা, তুই সৎ ছেলে, নিজের কাজ নিয়ে কত নির্দিষ্ট, কিন্তু এবার তো নিজের জীবনটা শুরু কর। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, তোর একটা সংসার দেখতে চাই। তোর আব্বাও একই কথা বলছেন। রায়ান চুপ করে সব শোনে। তার মুখে একটা চাপা বিরক্তি। সে জানে মা তাকে কতটা ভালোবাসে, কিন্তু এই বিয়ের চাপ তার ভালো লাগে না। আচ্ছা মা, আমি দেখছি। তোমার কথা আমি ফেলবো না, কিন্তু এখনই কিছু বলতে পারছি না। তুমি অযথা চিন্তা করো না। ঠিক আছে বাবা, তোর জন্য একটা খুব ভালো মেয়ে দেখেছি, দিল্লিরই মেয়ে, ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে। একবার এসে যাবি। রায়ান স্বগত মনে মনে বলে, আবার মেয়ে দেখা? আমার জীবনে মনে হয় শান্তি নেই। আচ্ছা মা, আমি ছুটি পেলেই আসবো, এখন একটু ব্যস্ত আছি। আল্লাহ হাফেজ। রায়ান ফোন রেখে দেয়। তার মুখে একটা চিন্তার ছাপ। কাজের প্রতি তার নিষ্ঠা থাকলেও পারিবারিক চাপ তাকে ভাবিয়ে তোলে। কয়েকদিন পর রায়ানের দিল্লির বিশাল বাসার ভেতরের কোলাহল, অতিথিদের মৃদু কথাবার্তা। একটা মৃদু ইসলামিক সুরের বাদ্যযন্ত্রের ধ্বনি ভেসে আসছে। রায়ান হায়দ্রাবাদ থেকে ছুটিতে আসে। তার দিল্লির বিলাসবহুল বাসায় আজ দুই পরিবারের সদস্যরা উপস্থিত। আরেকটা কথা বলে রাখি, এই কয়েকদিনের মধ্যেই ইনায়াকে দেখতে এসে OIAS অফিসারটা তানিয়ারা মধ্যবিত্ত পরিবার দেখে বিয়ে বলে দিয়েছে। রায়ানের বাবা হাসি মুখে ইনায়ার বাবা মায়ের দিকে তাকিয়ে বলেন, আসুন আসুন, ভিতরে আসুন। এই আমাদের রায়ান সবেমাত্র হায়দ্রাবাদ থেকে এসেছে। ইনায়ার বাবা বিনীতভাবে বলেন, আসসালামু আলাইকুম। রায়ান সাহেবকে দেখে খুবই খুশি হলাম। আর এ আমাদের ইনায়া। ইনায়া এবং রায়ান প্রথমবার মুখোমুখি হয়। তাদের চোখাচোখি হয়, কিন্তু কেউ সরাসরি কথা বলে না।
দুজনই রিজার্ভ, সংযত। ইনায়া স্বগত রায়ানের দিকে তাকিয়ে বলে, ইনি তাহলে রায়ান? হায়দ্রাবাদ এক প্রাইভেট অফিসে জব করে। তাকে তো বেশ গম্ভীর মনে হচ্ছে, কিন্তু চোখ দুটো ভীষণ চেনা লাগছে। রায়ানের স্বগত ইনায়ার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে মা যার কথা বলছিল, বেশ শান্ত মনে হচ্ছে, কিন্তু চোখ দুটো যেন একটা জেদ আছে। একটা নীরবতা ছেয়ে থাকে দুজনের মধ্যে। তাদের চারপাশের সবার কথা চললেও এই দুজন যেন তাদের নিজস্ব জগতে হারিয়ে গেছে। রায়ানের খালা ইনায়ার মায়ের দিকে তাকিয়ে বলেন, মেয়ে তো মাশাল্লাহ দেখতে খুব সুন্দর, বেশ চুপচাপও মনে হচ্ছে। ইনায়ার মা হাসি মুখে বলেন, হ্যাঁ, একটু শান্ত স্বভাবের, পড়াশোনায় বেশ ভালো, ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে। মাশাল্লাহ খুব ভালো। রায়ানের মা ইনায়াকে আপ্যায়ন করেন, আর রায়ানের বাবা তার সাফল্যের কথা বলতে থাকেন। এই নীরবতার মধ্যেই যেন তাদের প্রথম সাক্ষাতের একটা গভীর ছাপ পড়ে যায়। রায়ান মনে মনে বলে, ও কেন চুপ করে আছে? ওর চোখে কি দেখছি আমি? একটু অদ্ভুত আকর্ষণ, যেন দেখতেই তো ভালো। ইনায়া মনে মনে ভাবে, ওর নীরবতাটা আমাকে ভাবাচ্ছে। ওর চোখে কি কোনো প্রশ্ন, নাকি ও শুধুই আমাকে দেখছে? প্রথমবার দেখা করার পর ইনায়া ও রায়ানকে আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া হয়। তারা রায়ানের বাসার বাগানে বসে আছে। বাগানে পাখির কিচিরমিচির শব্দ, ফুলের মৃদু সুবাস, বাগানের বেঞ্চে বসে আছে তারা। পরিবেশটা শান্ত ও স্নিগ্ধ। ইনায়া দ্বিধাগ্রস্ত হয়ে নিচু স্বরে বলে, আমি আমি একটা কথা বলতে চাই। আমি জানি এটা হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু আমার কাছে এটা খুবই জরুরি। বলবেন ইনায়া, আমি শুনছি। ইনায়া তার মনের দ্বন্দ্ব জানায়। আমি বিয়ে আর চাকরি দুটোই করতে চাই। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো একজন আইএএস অফিসার হওয়া, জীবনে মানুষের জন্য কাজ করা। এটা কি বেশি চাওয়া? আমার পরিবার চায় আমি বিয়ে করি, কিন্তু আমার স্বপ্নকে আমি হারাতে দিতে চাই না। রায়ান চুপ, শুধু ইনায়ার দিকে তাকিয়ে থাকে। তার মুখে কোনো শব্দ নেই, শুধু চোখ দুটো দিয়ে ইনায়াকে বোঝার চেষ্টা করে। কিছুক্ষণ পর ধীরে ধীরে মাথা ঝাঁকায় রায়ান। রায়ানের নীরবতা ইনায়াকে কিছুটা সম্মতি দেয়। ইনায়া তার স্বপ্ন নিয়ে আরও কথা বলে। রায়ান গভীর মনোযোগ দিয়ে তা শোনে। আমি জানি একটা মেয়ে হয়ে এত বড় স্বপ্ন দেখা হয়তো অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু আমি সত্যি এই স্বপ্নটা দেখেছি। আমি শুধু একজন স্ত্রী হয়ে থাকতে চাই না রায়ান সাহেব, আমি চাই নিজের একটি পরিচয় গড়তে। আপনি কি আমাকে বুঝবেন? আপনি তো নিজেও একজন কর্মকর্তা। আশা করি আপনি নিশ্চয়ই আমার স্বপ্নটাকে সম্মান করবেন। রায়ান এবার ইনায়ার দিকে এক অপলক দৃষ্টিতে তাকায়। তার চোখে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি খেলা করে, তারপর আবারও মৃদু মাথা ঝাঁকায়। ইনায়া স্বগত মনে মনে বলে, তার নীরবতা সম্মতির মতো মনে হলো। তার চোখে আমি কোনো বিরক্ত বা অবিশ্বাস দেখলাম না, যেন সে আমার মনের কথা বুঝতে পারছে। রায়ান কোনো কথা বলে না, কিন্তু তার চোখে এক গভীর সহানুভূতি আর সম্মান দেখা যায়। ইনায়া তার নীরব সম্মতি অনুভব করে কিছুটা স্বস্তি পায়। রায়ান মনে মনে বলে, এই মেয়েটা সাহসী, ওর চোখে স্বপ্ন আছে, ওর এই জেদটা ভালো লাগলো। আমার মা বাবা হয়তো এই বিষয়টা বুঝবেন না, কিন্তু আমি বুঝি। ইনায়া আস্তে করে বলে, ধন্যবাদ স্যার আমার কথাগুলো শোনার জন্য। রায়ান মৃদু হেসে বলে, স্যার নয়, রায়ান। আমার নাম রায়ান রহমান। ইনায়া মৃদু হাসে। তাদের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হয়। এই প্রথম তারা একে অপরের ভেতরের মানুষটাকে কিছুটা হলেও চিনতে পারে। রায়ানের সঙ্গে প্রথম দেখা হওয়ার পর কেটে গেছে কয়েকটা দিন। দিল্লির হায়দ্রাবাদের দূরত্ব যেন তাদের কাছে কমে এসেছে। ইনায়া তার রুমে শুয়ে আছে। ইনায়া স্বগত মনে মনে বলে, আজকে রায়ান ফোন করবে নাকি আমি করব? সে তো একজন ব্যস্ত মানুষ, অফিসে কত ব্যস্ত থাকে। ফোন করাটা কি ঠিক হবে? ইনায়া তার রুমে বসে বারবার ফোনটা দেখছে। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে রায়ানের নাম ভেসে ওঠে। প্রথমে কিছুটা জড়তা থাকলেও ধীরে ধীরে তারা সাবলীল হয়ে ওঠে। ফোন রিসিভ করে ইনায়া উৎফুল্ল কিন্তু সংযত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম রায়ান, কেমন আছেন? রায়ান হালকা হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম ইনায়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? কাজ শেষে ভাবলাম একটু কথা বলি। ইনায়া একটু হেসে বলে,
আমিও ভালো আছি। কি করো? কিছু না, ভাবছিলাম আপনি আজ ফোন করবেন কি না। ও তাই বুঝি। জি। আমার ফোনের অপেক্ষায় থাকো আজকাল? কেন, থাকাটা কি ভুল হয়েছে? আর তেমন কিছু না, আসলে আমারও মনে হচ্ছিল তোমার সাথে কথা বলি। অফিসের কাজ শেষে এই নির্জনতাটা যেন আরো বেশি করে তোমাকে মনে করিয়ে দেয়। আমারও তাই, আপনার সাথে কথা বলার পর থেকে যেন কেমন একটা ভালো লাগা কাজ করছে। কাল বিকেলে যদি একটু সময় বের করতে পারো, দেখা করলে কেমন হয়? আমি দিল্লি আসছি একটা অফিসিয়ালি মিটিংয়ে, ভাবলাম এর বাকি তোমার সাথে দেখা করে যাই। কি, আপনি দিল্লি আসছেন? অবশ্যই, আমি পারবো। কোথায় দেখা করব বলেন? একটা কফি শপে কেমন হয়? শহরের মাঝখানে, যেখানে ভিড় কম থাকে। আমি ঠিকানাটা মেসেজ করে দিচ্ছি, পারবে তো আসতে? হ্যাঁ, আমি অবশ্যই পারবো। আমি অপেক্ষা করব আপনার জন্য। ফোন রাখার পর ইনায়ার মুখে এক প্রশান্তির হাসি ফোটে। রায়ানেরও মনটা যেন হালকা হয়ে যায়। একে অপরের প্রতি আকর্ষণ যেন তাদের আরও কাছাকাছি টেনে আনছে। রায়ান স্বগত মনে মনে বলে, এই মেয়েটা যেন আমার জীবনে কোন নতুন সকাল নিয়ে আসছে। ওর সাথে কথা বললেই মনটা কেমন শান্ত হয়ে যায়। তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে মন্দ হবে না। পরের দিন সন্ধ্যাবেলা একটা নিরিবিলি কফি শপের মৃদু কোলাহল, হালকা মিউজিক। ইনায়া এবং রায়ান দিল্লির একটা নিরিবিলি কফি শপে দেখা করে। তারা দুজনেই কফি অর্ডার দেয়। এরপর শুরু হয় তাদের দীর্ঘ কথোপকথন। ইনায়া মুগ্ধ হয়ে রায়ানের দিকে তাকিয়ে বলে, আপনি সত্যি খুব সৎ রায়ান। আপনার কথাগুলো শুনলে মনে হয় আপনার মতো মানুষ এই সমাজে খুবই কম আছে। আপনার অফিসে এত সুযোগ থাকার পরও আপনি কোনো রকম লোককে প্রশ্রয় দেন না, এগুলো আমি শুনেছি। রায়ান মৃদু হেসে কফির কাপে চিমুক দিয়ে বলে, সৎ থাকতে চেষ্টা করি না, এটাই আমার নীতি। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন যে সততা জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর তুমি জানোই আমি একটা মেডিসিন কোম্পানিতে জব করি। একজন ম্যানেজার হিসেবে আমার প্রধান কর্তব্য হলো মানুষের জন্য ভালো করা, তাদের জন্য কাজ করা। এর বাইরে অন্য কোনো দিকে আমার মনোযোগ থাকে না। আমি জানি আপনার পরিবার অনেক ধনী, কিন্তু আপনার জীবনযাপন দেখলে তা বোঝার উপায় নেই। আপনি এতটা বিনয়ী এবং নির্লোভী। আমার মনে হয়েছিল একজন উচ্চপদস্থ কর্মকর্তা মানেই বুঝি অহংকার আর প্রাচুর্য, কিন্তু আপনি সম্পূর্ণ ভিন্ন। আসলে আমার কাছে পদ আর ক্ষমতা শুধু দায়িত্ব, আর দায়িত্ব পালন করতে গেলে সততা আর নিষ্ঠা প্রয়োজন। প্রাচুর্য বা অহংকার দিয়ে মানুষের মন জয় করা যায় না, মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তুমি কি মনে করো? ইনায়া আস্তে করে চোখ নামিয়ে বলে, আমি মুগ্ধ। আপনি আমার স্বপ্নের মতো মানুষ। আমি সবসময় এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলাম যে সৎ হবে, নির্লোভী হবে এবং যার জীবনে বড় লক্ষ্য থাকবে। আপনি আমার সমস্ত ধারণা পাল্টে দিয়েছেন। রায়ান ইনায়ার কথা মনোযোগ দিয়ে শোনে। তার চোখে ইনায়ার প্রতি এক গভীর শ্রদ্ধা ফুটে ওঠে। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে, একে অপরের স্বপ্ন, ভবিষ্যৎ এবং জীবনের লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করে। রায়ান ইনায়ার দিকে তাকিয়ে বলে, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগছে না। তুমি কতটা আত্মবিশ্বাসী আর কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তোমার মধ্যে যে স্বপ্ন দেখার সাহস আছে সেটা আমাকে মুগ্ধ করছে। আমার মনে হয় তুমি আমার স্বপ্নের মতো। কফি শপের নিরিবিলি পরিবেশে তাদের এই আলাপচারিতা যেন তাদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। ইনায়া রায়ানের সংবেদনশীল দিকটা আবিষ্কার করে, যে দিকটা তার কঠোর বাহ্যিক আবরণের আড়ালে লুকিয়েছিল। কফি শপ থেকে বেরিয়ে রায়ান ও ইনায়া শহরের একটা শান্ত পার্কে হাঁটে। পাখিদের কিচিরমিচির, মৃদু বাতাসের শব্দ, গাছের পাতার মর্মর ধ্বনি, তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। ইনায়া দৃঢ় কণ্ঠে রায়ানের দিকে সরাসরি তাকিয়ে বলে, রায়ান, আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই। বিয়ের পর আমি ইউপিএসসি পরীক্ষা দিব। আপনার কোনো আপত্তি নেই তো? আমার স্বপ্নটা আমি ছাড়তে চাই না। রায়ান শান্ত ইনায়ার দিকে তাকিয়ে তার হাতে আলতো করে হাত রেখে বলে, তোমার স্বপ্ন, তোমার ইনায়া। আমি কখনোই চাইব না আমার জন্য তোমার স্বপ্নগুলো অসমাপ্ত থাকুক, বরং আমি তোমাকে সমর্থন করব, সব রকম সাহায্য করব। আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। রায়ান কিছু না বলে শুধু ইনায়ার দিকে তাকিয়ে থাকে। তার নীরবতা ইনায়াকে কিছুটা সম্মতি দেয়। তার চোখে ইনায়ার প্রতি পূর্ণ সমর্থন দেখা যায়। ইনায়া আর্দ্রকণ্ঠে আবেগপ্রবণ হয়ে বলে, আমি সত্যি কৃতজ্ঞ রায়ান। আমার পরিবার সব সময় চেয়েছে আমি বিয়ের পর ঘর সংসার করি, পড়াশোনা ছেড়ে দিই।
আপনি একমাত্র মানুষ যে আমার স্বপ্নকে এত মূল্যায়ন দিচ্ছেন। তোমার স্বপ্নটাই তো তোমার পরিচয় নেয়া, আর আমি জানি শিক্ষার গুরুত্ব কতটা। তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমি তোমার পাশে আছি। তারা আরও কিছুক্ষণ হাঁটে। ইনায়া তার স্বপ্ন নিয়ে আরও বিস্তারিত কথা বলে। রায়ান মনোযোগ দিয়ে তা শোনে। আমার লক্ষ্য হলো মানুষের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা, তাদের শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা। আপনিও তো একই কাজ করছেন, তাই না? রায়ান মাথা নাড়ে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমরা দুজনেই একই পথে হাঁটছি, তাই আমাদের পথ চলাটা আরও সহজ হবে। এই মুহূর্তে ইনায়ার মনে হয় রায়ানই সেই মানুষ যে তাকে সম্পূর্ণ বুঝতে পারে এবং তার স্বপ্নের সহযাত্রী হতে পারে। তাদের সম্পর্কটা যেন আরও এক ধাপ এগিয়ে যায়, ভালোবাসার এক দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে। তারপর তারা দুজনার মতো করে বাড়ি চলে যায়। সেই রাতে ইনায়া তার রুমে বসে তার প্রিয় বান্ধবীদের সাথে কনফারেন্স করে কথা বলছে। তার মুখে আনন্দের ঢেউ। ইনায়া আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, দোস্ত শোন, রায়ান ঠিক আমার স্বপ্নের মতো মানুষ। ওর মতো ছেলে হয় না। ও আমার পড়াশোনার স্বপ্নকেও সমর্থন করেছে। ও সত্যি একজন অসাধারণ মানুষ। বাহ, দারুণ তো। হায়দ্রাবাদে বড় পদের জব করে তুই তো সেটেলড এনায়া। হ্যাঁ রে ইনায়া, তুই সত্যি খুব ভাগ্যবান। এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রাইভেট জব তো কি হয়েছে, পদ তো অনেক বড়, স্যালারি তো পাই মনে হয় অনেক বড় অঙ্কের। বিশ্বাস কর, ওর বিনয়, ওর সততা আমার মনটা কেড়ে নিয়েছে। আমি ওকে ছাড়া আমার জীবনটা ভাবতেই পারছি না। মনে হচ্ছে ওকে আমি বহু জন্ম ধরে চিনি। অন্যদিকে রায়ান তার বাড়িতে উঠে বিছানায় বসে তার এক পুরনো বন্ধুর সাথে কথা বলছে। তার মুখেও এক অনাবিল শান্তি। আমি জানি না দোস্ত, কিন্তু ইনায়কা ছাড়া এখন আমার ভালোই লাগে না, শুধু কথা বলতে ইচ্ছে করে। ওই আমার ভালোবাসা, যখন থেকে ওর সাথে কথা বলতে শুরু করেছি মনে হচ্ছে যেন আমি নতুন এক মানুষ। আরে বাবা, তোর মতো গম্ভীর লোক যে এমন ভালোবাসায় পড়বে সেটা তো ভাবতেই পারিনি। সত্যিই বলছি, তুই তো কখনো কোনো মেয়ের ব্যাপারে সিরিয়াস ছিলি না, শুধু সারাদিন পড়াশোনায় ব্যস্ত থাকতি। ইনায়া অন্যরকম। ওর চোখে যে স্বপ্ন দেখেছি, ওর মনের যে দৃঢ়তা দেখেছি, সেটা আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয় ও আমার জীবনের সব কিছু পাল্টে দিতে পারে। ওর সাথে কথা বললেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। রায়ানের কথায় স্পষ্ট হয়ে ওঠে ইনায়ার প্রতি তার গভীর ভালোবাসা। দুজনের মনে নতুন করে ভালোবাসার জন্ম হয়। এদিকে ইনায়া ফোন কেটে দিয়েছে অনেকক্ষণ হলো। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম আসছে না। স্বগত মনে মনে বলে, এই ভালোবাসাটা যেন আমার জীবনকে পূর্ণতা দিয়েছে। আল্লাহ যেন আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখে। এদিকে রায়ান স্বগত মনে মনে বলে, ইনশাল্লাহ ইনায়ের হাত ধরে আমি আমার জীবনের বাকিরা পথ পাড়ি দিতে চাই। এভাবেই কিছুদিন চলছিল তাদের প্রেম, কিন্তু নিয়তি হয়তো তাদের ভাগ্যে অন্য কিছু লিখেছিলেন। ধীরে ধীরে বিয়ের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ইনায়ার জীবনে পারিবারিক চাপ বেড়েই চলেছে। তার মা ক্রমাগত তাকে বোঝানোর চেষ্টা করছেন যে বিয়ের পর তার প্রধান দায়িত্ব হবে সংসার, চাকরি নয়। ইনায়ার মা আবেগময়ী হয়ে ইনায়ার হাত দুটো ধরে নিজের দিকে টেনে বলেন, শোন মা, আমার কথা মনোযোগ দিয়ে শোন। বেঁচে থাকার জন্য এই সংসারটাই মূল রে মা। চাকরি তো আজ আছে কাল নেই। দেখবি আজ যে চাকরি আছে কাল হয়তো থাকবে না, কিন্তু স্বামী সংসারই তোর আসল ঠিকানা। এটাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে, মায়ের চোখের দিকে তাকিয়ে বলে, কিন্তু মা, আমি তো রায়ানকে সব বলেছি। সে তো আমার স্বপ্নকে সমর্থন করেছে। সে তো বলেছে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারবো, পরে চাকরিও করতে পারবো। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। ইনায়ার মা মাথা নাড়ে, মুখের উপর বিরক্তি স্পষ্ট। আরে ছেলেরা বিয়ের আগে কত কথাই বলে। তোর আব্বাও তো কত প্রতিশ্রুতি দিয়েছিল। বিয়ের পর দেখবি সব পাল্টে যাবে। তখন তোর শ্বশুর বাড়ির মানুষ কি বলবে? তারা কি চাইবে? তাদের ছেলের বউ বাইরে কাজ করুক? তারা তো চাইবে তুই তাদের ঘর সামলাস, পরিবারের দেখাশোনা করিস, রান্না করিস, সবার সেবা করিস। তাদের তো মান সম্মান আছে। এত বড় চাকরিজীবীর বউ হয়ে তুই কেন বাইরে কাজ করবি? কিন্তু মা, আমি তো শুধু সংসার করে বাঁচতে চাই না। আমার তো একটা নিজের পরিচয় আছে,
একটা স্বপ্ন আছে। আমি চাই আমার কাজ দিয়ে মানুষের সেবা করতে। রায়ান নিজেও তো একজন কর্মকর্তা, এক হিসেবে সেও তো মানুষের সেবা করছে। সে নিশ্চয়ই বুঝবে আমার এই স্বপ্নটা। মা প্লিজ আমাকে বাধা দিও না। আরে বাবা, সেটা তো জানি, সে তো ঘর সামলানোর জন্য বউ আনছে। আর তুই যদি তাকে সংসারের সুখ না দিতে পারিস, তাহলে কি আর তোর স্বপ্নের কথা শুনবে? সব মেয়েরাই তো এটাই করে, তুই কেন আলাদা হবি? দেখ, বিয়ে হয়ে গেলে এই সব কিছুই বদলে যাবে। তখন তোর সংসারই হবে তোর জগৎ, তোর স্বামী হবে তোর পৃথিবী। ইনায়া স্বগত মনে মনে বলে, আমার কি সত্যিই ভুল হচ্ছে? রায়ান কি আসলে তার কথা রাখবে, নাকি মায়ের কথাই সত্যি হবে? আমার বিশ্বাস কি ভেঙে যাবে? ইনায়ার মা ইনায়ার মুখটা তুলে ধরে, স্নেহ ভরা কণ্ঠে বলে, সবাইকে খুশি করে চলতে শেখ মা, এটাই একজন ভালো মেয়ের লক্ষণ। শ্বশুর বাড়ির মান সম্মান তোর হাতে, তোর চাকরির চেয়ে তাদের খুশি করা বেশি জরুরি। আর রায়ানকে ভালো করে দেখিস, তাকে খুশি রাখিস, তাহলেই দেখবি তোর জীবনটা আনন্দে ভরে উঠবে। একটা কথা, একটা ভালো স্বামী আর একটা সুখের সংসার, এর চেয়ে বড় কিছু নেই জীবনে। ইনায়ার চোখে জল টলমল করছে, তবু হাসার চেষ্টা করে। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি চেষ্টা করব। ইনায়ের মনে হাজার প্রশ্ন ভিড় করে আসে। মায়ের কথাগুলো যেন এক ভারী বোঝা হয়ে তার উপর চেপে বসে। মা চলে যায়। পরের দিন সকাল 10টায়। ইনায়া রুমের নির্জনতা, টেবিলে ছড়ানো বইপত্র। সে একা একা পড়াশোনা করছে। ইনায়ার হাতে একটা চিঠি আসে। সে দ্রুত খাম খুলে ভেতরের চিঠিটা বের করে পড়ে। তার মুখে খুশির ঝলক দেখা যায়, যেন তার বহুদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে। ইনায়া উচ্ছ্বসিত কণ্ঠে চিঠিটা হাতে নিয়ে নিজের মনেই হেসে ওঠে। ইউপিএসসি ডেট, আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি যে এত পরিশ্রম করেছি, প্রতিটা রাত নির্ঘুম কাটিয়েছি, তার ফল কি তবে পেতে চলেছি? আলহামদুলিল্লাহ, অবশেষে একজন আইএএস অফিসার আমার স্বপ্ন। কিন্তু পরক্ষণেই তার মুখে দুশ্চিন্তা ভর করে। চিঠির তারিখটা তার চোখ এড়ায় না। খুশির ঝলক মিলিয়ে গিয়ে একরাশ হতাশা তাকে গ্রাস করে। পরক্ষণে ইনায়া হতাশ, কণ্ঠস্বর নিচু হয়ে আসে, যেন বিশ্বাস করতে পারছে না। কিন্তু বিয়ের পরের সপ্তাহে? এটা কেমন করে সম্ভব? আমার বিয়েটা তো এই শুক্রবার, আর এক্সাম পরের সোমবার। মাত্র 3 দিন ছুটি, কিভাবে ম্যানেজ করব? এত বড় এক্সাম, এর জন্য যে মানসিক প্রস্তুতি দরকার, সেটা কি আমি পাবো? সে চিঠিটা টেবিলে রেখে দেয়। তার মনে এক মিশ্র অনুভূতি, আনন্দ আর দুশ্চিন্তা একসাথে তাকে গ্রাস করে। সে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে শুরু করে। যদি শ্বশুরবাড়ি কেউ আপত্তি করে, যদি রায়ান বেঁকে বসে, সে তো বলেছিল আমাকে সমর্থন করবে, কিন্তু বিয়ের পর কি সবটা বদলে যাবে? তারা যদি বলে আমি যেন পরীক্ষা দিতে না যাই, তখন কি হবে? আমার এতদিনের স্বপ্ন সব কি তাহলে মিথ্যে হয়ে যাবে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে, কপালে হাত দিয়ে বলে, সব কিছু এত জটিল মনে হচ্ছে কেন? আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আর সবচেয়ে বড় আনন্দের দিন দুটোই একসাথে চলে এলো। আমি কি করব এখন? কাকে বলবো আমার এই দ্বিধার কথা? রায়ানকে বললে কি সে বুঝবে, নাকি সেও আমার পরিবারের মতো বলবে সংসারটাই আসল? ইনায়ার চোখে ভবিষ্যতের এক অনিশ্চিত ছবি ভেসে ওঠে। সে বুঝতে পারে তার সামনে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। এই পরীক্ষার ফল তার পুরো জীবনকে বদলে দেবে। এদিকে রায়ানের বিলাসবহুল বাসায় ড্রয়িং রুমে বসে আছেন রায়ানের মা, খালা, ফুফু এবং চাচি সহ পরিবারের কয়েকজন সদস্য। তারা নিজেদের মধ্যে ইনায়াকে নিয়ে আলোচনা করছে। তাদের প্রত্যাশাগুলো স্পষ্ট। রায়ানের খালা রায়ানের মায়ের দিকে তাকিয়ে চায়ে চুমুক দিতে দিতে বলে, আপা, আমাদের নতুন বউ ঘরে আসুক, সে যেন ঘরের দায়িত্ব নেয়। চাকরির কি দরকার? আমাদের রায়ানের তো আর টাকার অভাব নেই, আলহামদুলিল্লাহ। রায়ানের এত বড় অফিস, এত কর্মচারী, বউ কেন বাইরে বাইরে কাজ করবে? রায়ানের মা হাসি মুখে মাথা নেড়ে সায় দিয়ে, হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমিও চাই বৌমা ঘর সামলাক, সকাল সন্ধ্যা ঘরে থাকবে, রায়ানে দেখাশোনা করবে, পরিবারের সবার খেয়াল রাখবে। এটাই তো ভালো। বাহিরের কাজ করলে শান্তি থাকে না। রায়ানের ফুফু তাতে সায় দেন।
তার চোখেও একই প্রত্যাশা। রায়ানের ফুফু উচ্ছ্বসিত হাত নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ছেলেটা এত ভালো চাকরি করে, লাখ লাখ টাকা কামায়, বউকে কষ্ট করতে দেবে কেন? ঘরের কাজ করবে, শান্তি থাকবে, বাইরের দৌড়াদৌড়ি কেন করবে? লোকে কি বলবে? এটা তো মানায় না। রায়ানের চাচি অন্য এক কোণে বসে মুখ পাকিয়ে বলে, আজকালকার মেয়েরা শুধু কেরিয়ার কেরিয়ার করে, ঘর সংসার করতে চায় না। আমাদের রায়ানের বউ তো আর সাধারণ মেয়ে হবে না, তাকে সবার কাছে উদাহরণ হতে হবে, তাকে দেখাতে হবে আমাদের পরিবার কতটা মানি। রায়ান দূরে বসে তার ল্যাপটপে কিছু কাজ করছিল, কিন্তু তার কান ছিল এই আলোচনাতে। সে সব শুনেছে, তার মুখে কোনো প্রতিবাদ নেই। সে চুপ করে আছে, তার চোখে এক অদ্ভুত শূন্যতা, যেন সে এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। রায়ান স্বগত মনে মনে ফাইল থেকে চোখ না তুলে বলে, আমি ইনায়াকে কথা দিয়েছি, কিন্তু পরিবারের চিন্তাগুলো আমি কিভাবে সামলাবো? তাদের বুঝিয়েছি যে ইনায়া কাজ করতে চায়, তার স্বপ্ন আছে, তারা তাদের পুরনো ধ্যান ধারণা ছাড়তে নারাজ। রায়ানের মা রায়ানের দিকে তাকিয়ে একটু হাসি মুখে বলে, কি রে বাবা, তুই চুপচাপ করে আছিস কেন? তোর কি মনে হয় তোর হবু বউকে নিয়েই তো কথা হচ্ছে? রায়ান ধীর স্বরে ল্যাপটপ বন্ধ করে সবার দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় এসব আলোচনা এখন না করে ভালো। ইনায়া আসার পর আমরা ওর সাথে কথা বলতে পারি, সবার নিজস্ব পছন্দ থাকে, আর ইনায়াও একজন শিক্ষিত মেয়ে, তার নিজের কিছু প্ল্যান থাকতে পারে। রায়ানের ফুফু হঠাৎ করে মুখ গম্ভীর করে বলে, আরে বাবা, পছন্দের কি আছে? যা পরিবার বলবে তাই হবে, এটাই আমাদের রীতি। বউ মানে তো ঘরের লক্ষ্মী, তাকে ঘরেই মানায়। শুনেছি ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে, একটু ভেবে দেখ। চাকরি হওয়ার পর সব সময় অফিস, এখানে সেখানে মিটিং, তোকে সময় দিবে কখন? রায়ান দীর্ঘশ্বাস ফেলে। তার মনের ভেতর এক তীব্র দ্বন্দ্ব চলছে। ইনায়াকে দেওয়া তার অঙ্গীকার আর পরিবারের প্রত্যাশা দুটোই তাকে তীব্রভাবে টানছে। সে যেন এক অদৃশ্য ফাঁদে আটকা পড়েছে। রায়ান মনে মনে বলে, আমি কিভাবে ইনায়াকে বলবো? আমি তো তাকে কথা দিয়েছি, কিন্তু আমার পরিবার, তারা যদি ইনায়াকে মেনে না নেয়, যদি তাকে কষ্ট দেয়। বিয়ের মাত্র কয়েকদিন আগে রায়ান ও ইনায়ার দেখা হয়। তারা একটা নিরিবিলি রেস্টুরেন্টে বসে আছে, দুজনের মুখে চাপা উদ্বেগ। ইনায়া উদ্বিগ্ন রায়ানের দিকে ঝুঁকে এসে বলে, রায়ান, আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলতে এসেছি। আমার ইউপিএসসি এর পরীক্ষার ডেট এসেছে, বিয়ের পরের সপ্তাহে সোমবার। আমি চাকরি করতে চাই রায়ান, আমার স্বপ্নটা পূরণ করতে চাই। আমি সংসারটাও সামলাবো, তোমাকে কথা দিচ্ছি। আপনিও তো বলেছিলেন আমাকে সমর্থন করবেন। কি আমাকে সমর্থন করবেন না? এখন কি আপনি আমার পাশে থাকবেন না? রায়ান চুপ, শুধু ইনায়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখে এক জটিল মিশ্র অনুভূতি। সে কোনো উত্তর দেয় না। তার চোখ দুটো যেন কথা বলতে চাইছে, কিন্তু ঠোঁট দুটো শক্ত হয়ে আছে। রায়ানের নীরবতা ইনায়াকে ভীষণভাবে আঘাত করে। সে বুঝতে পারে না রায়ানের এই নীরবতার অর্থ কী। তার মনে একরাশ ভয় আর অবিশ্বাস দানা বাঁধে। ইনায়ার কণ্ঠস্বর কেঁপে ওঠে, চোখে জল চলে আসে। আপনি কেন কিছু বলছেন না রায়ান? আপনার এই নীরবতা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আপনার পরিবার কি চায় না আমি চাকরি করি? আপনি কি আমার স্বপ্নগুলোকে ভুলে যাচ্ছেন? রায়ান চোখ নামিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে, তারপর ইনায়ার দিকে আবার তাকায়। ইনায়া, ব্যাপারটা এত সহজ নয়। আমার পরিবার, তারা চায় তুমি সংসারের দায়িত্ব নাও। তারা মনে করে ভালো চাকরিজীবী বউয়ের বাইরে কাজ করার প্রয়োজন নেই। তারা ঐতিহ্যিকভাবে কিছুটা রক্ষণশীল। ইনায়া আর্দ্র কণ্ঠে প্রায় কেঁদে ফেলে। কিন্তু আপনি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার স্বপ্ন, আপনি বলেছিলেন আপনি আমাকে বুঝবেন। আমি আপনার জন্য সব ছেড়েছি রায়ান, বিশ্বাস করেছিলাম বলে আমি সব ঝুঁকি নিয়েছিলাম। আমার বাবা মায়ের অমতে আমি আপনার সাথে কথা চালিয়ে গেছি। এখন যদি আপনি আমার পাশে না থাকেন, আমি কোথায় যাব? রায়ান কথা বলতে চায় মুখ খুলে, কিন্তু শব্দ বের হয় না। তার চোখে জল আসে, কিন্তু সে তা জোর করে আটকে রাখে। তার ভেতরটা যেন পুড়ে যাচ্ছে, কারণ এ কয়েকদিনে সে ইনায়াকে সত্যি ভালোবেসে ফেলেছে। ইনায়া তাকে নিয়ে ভীষণভাবে বিভ্রান্ত হয়। রায়ানের এই নীরবতা তার মনে এক গভীর অনিশ্চয়তাও তৈরি করে। সে বুঝতে পারে না রায়ান কি তাকে ধোঁকা দিচ্ছে, নাকি সেও পরিবারের চাপের কাছে অসহায়।
ইনায়া শকত মনে মনে বলে, তার নীরবতা আমাকে বিধ্বস্ত করলো। সে কি আমাকে ধোকা দিচ্ছে, নাকি সেও অসহায়? আমার স্বপ্নগুলো কি এবার শেষ হয়ে যাবে? ইনায়া দৃঢ় কণ্ঠে চোখে জল নিয়ে রায়ানের হাতটা ধরে। যদি আপনি আমাকে সমর্থন না করেন রায়ান, তাহলে আমাদের এই সম্পর্কের কোনো ভিত্তি নেই। আমি আমার স্বপ্ন ছাড়তে পারবো না, আর আমি সংসারও চাই। দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আপনি বলুন, আমার পাশে থাকবেন তো? রায়ান তখনও চুপ, তার মুখটা পাথরের মতো স্থির। সে ইনায়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো উত্তর দেয় না। ইনায়া বুঝতে পারে না তার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এই নীরবতা যেন তাদের ভালোবাসার উপর এক বিশাল ছায়া ফেলে দেয়। রায়ান মনে মনে যন্ত্রণা নিয়ে বলে, আমি কি বলবো, কিভাবে তাকে বোঝাবো, আমার পরিবারকে কিভাবে বোঝাবো? আমি নিজেও তো এই দ্বন্দ্বে আটকে রয়েছি। ইনায়ার স্বপ্নকে আমি সম্মান করি, কিন্তু পরিবারের বিপক্ষে যাওয়া আমার জন্য অসম্ভব। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। রায়ান ও ইনায়া একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের মাঝখানে যেন এক বিশাল অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। ইনায়া হতাশা ভরা কণ্ঠে বলে, আপনার নীরবতা খুব স্পষ্ট রায়ান। আপনি আসলে কি চান সেটা আমাকে খোলাখুলি বলতে পারছেন না? তাহলে কি আমাদের সম্পর্কটা শুধু কথার ছিল? রায়ান আস্তে করে চোখ নামিয়ে বলে, আমি আমি জানি না ইনায়া, আমি শুধু চাই তুমি কষ্ট না পাও, আর আমার পরিবারের তাদের আশা আকাঙ্ক্ষা। ইনায়া ঠোঁট কামড়ে বলে, আমার কষ্ট? আপনি এখন আমাকে যে কষ্ট দিচ্ছেন, তার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? আপনি তো আমার স্বপ্নকে জানেন। এই কয়েকদিনে তো আমার আত্মাকে চিনেছেন। আমাকে কি সত্যি আপনার পরিবারের জন্য আমার স্বপ্ন বিসর্জন দিতে হবে? ইনায়া ঠোঁট কামড়ে ধরে। রায়ান চোখ তুলে ইনায়ার দিকে তাকায়। তার চোখে একরাশ অসহায়ত্ব। সে যেন নিজে উত্তর খুঁজে পাচ্ছে না। রায়ান স্বগত মনে মনে, আমি কিভাবে বলবো যে আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না? আমি তো তাদের একমাত্র ছেলে, আমার উপর তাদের অনেক ভরসা। ইনায়া আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে রায়ান, আমি বুঝেছি। আপনার নীরবতাই আমার জন্য যথেষ্ট। আমার মনে হয় আমি এখানে আর বসে থাকতে পারবো না। ইনায়া চলে যাওয়ার জন্য পা বাড়ায়। রায়ান তার দিকে হাত বাড়াতে গিয়েও থেমে যায়। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। রায়ান চাপা কণ্ঠে ইনায়ার চলে যাওয়া দেখতে দেখতে বলে, ইনায়া শোনো। ইনায়া পেছনে ফিরে না তাকিয়ে বলে, চিন্তা করবেন না রায়ান, আপনাকে আমার শুভেচ্ছা। আমি বিয়ে করব। আপনার পরিবার যেটা চাইছে সেটাই হবে। ইনায়া দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রায়ান একা বসে থাকে। তার সামনে টেবিলে পড়ে থাকে তাদের ভালোবাসার গল্পের শেষ কিছু টুকরো। তার চোখে স্পষ্ট হতাশা। আমি জানি না আমি কি ভুল করছি নাকি ঠিক, কিন্তু আমার জীবনটা যেন একটা ছোড়াবালিতে আটকে গেছে। এভাবে দুজনের চিন্তার মধ্য দিয়ে বিয়ের দিন ঘনিয়ে আসে। বিয়ের আগের রাত। ইনায়ার বিয়ের বাড়ির ভেতরে সাজসজ্জা চলছে। ঝলমলে আলোয় চারপাশ ঝলমল করছে। অতিথিরা আসতে শুরু করেছে। উৎসবের এক মৃদু গুঞ্জন ভেসে আসছে। ইনায়ার মা অন্য এক আত্মীয়ার সাথে হাসি মুখে কথা বলছে। আহা, আমাদের ইনায়ার বিয়ে বলে কথা, সবটা যেন স্বপ্নের মতো হয়। আপনারা আসুন আসুন। ইনায়া স্বগত মনে মনে রুমের কোণে বসে বলে, আমি কি আমার স্বপ্নকে মেরে ফেলবো, নাকি ভালোবাসাকে? এই পোশাক, এই সাজ, এই আনন্দ সবটাই কি একটা ছলনা? ইনায়া একটা একা ঘরে বসে আছে। তার চারপাশে সাজসজ্জার উপকরণ ছড়ানো। তার মনে স্বপ্ন আর সম্পর্কে টানাপোড়েন এক তীব্র ঝড় তুলেছে। সে দ্বিধাগ্রস্ত, কি করবে বুঝতে পারছে না। তার চোখে জল টলমল করছে। ইনায়ার বোন ইফতি ঘরে প্রবেশ করে। ইনায়ার পাশে বসে বলে, ইনায়া আপু, কি হয়েছে? তুই এমন চুপ করে বসে আছিস কেন? আজ তোর বিয়ে আর তুই এমন মনমরা হয়ে বসেছিস? চল একটু সাজগোজ করি। ইনায়া ক্লান্ত স্বরে বোনের দিকে না তাকিয়ে বলে, আমার ভালো লাগছে না ইফতি। মনে হচ্ছে আমি এক ভুল পথে চলে এসেছি। আমি কি সত্যি এই বিয়েটার জন্য প্রস্তুত? আমার ইউপিএসসি পরীক্ষা, আমার স্বপ্ন, আমার স্বপ্ন সব কিছুর কি হবে? ইনায়ার বোন আশ্চর্যান্বিত হয়ে বলে, মানে কি বলছিস? রায়ান ভাইয়ের মতো এমন ভালো ছেলে আর এমন সম্ভ্রান্ত পরিবার তুই আর পাবি না। আর স্বপ্ন? বিয়ের পর কি আর স্বপ্ন থাকে নাকি রে? তখন তো স্বামী আর সংসারই তোর স্বপ্ন হবে।
কিন্তু আমি যে রায়ানকে সব জানিয়েছিলাম, সে তো আমাকে সমর্থন করেছিল, সে তো আমাকে কথা দিয়েছিল, তাহলে কেন সে এখন চুপ? আরে আপু, পুরুষ মানুষরা এমনই হয়, বিয়ের আগে এক কথা, বিয়ের পর আরেক কথা। এটা নিয়ে তো ভাবার কি আছে? তুই শুধু রায়ান ভাইকে খুশি রাখবি, দেখবি তোর জীবনটা আনন্দে ভরে উঠবে। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে নিজের হাত দেখে বলে, কিন্তু আমার ভিতরে যে আগুন জ্বলছে, সেই আগুনের কি হবে? আমার যে একটা নিজের অস্তিত্ব আছে, নিজের পরিচয় আছে, সেটা কি আমি এইভাবে বিসর্জন দিব? ইনায়া উঠে দাঁড়ায়, ঘরের জানলা দিয়ে বাইরে তাকায়। উৎসবের আলো তার চোখে আরো বেশি বিষাদ এনে দেয়। তার মন যেন দুভাগ হয়ে গেছে। এই কঠিন সিদ্ধান্ত, আমি কাকে বেছে নিব? আমার নিজেকে, নাকি রায়ানকে? আমার স্বপ্নকে, নাকি আমার পরিবারকে? রাত গভীর। ইনায়ার ঘরে একটা মৃদু বাতির আলো জ্বলছে। বাইরে সব নিস্তব্ধ। তার মাথায় একটা ভূত চেপে বসে। টেবিলে বসে একটা চিরকুটে কিছু লিখেছে। ক্ষমা করুন, ক্ষমা করুন রায়ান, ক্ষমা করো আমার পরিবার। নিজেকে আমি হারাতে পারবো না। এই স্বপ্ন, এই আত্মমর্যাদা, এটা আমার কাছে সব কিছুর চেয়ে বড়। যদি কখনো ফিরে আসি, আমি অবশ্যই আপনার হয়ে ফিরে আসব। জানি আপনি অন্য জায়গায় বিয়ে করে ফেলবেন, আমার মতো মেয়েকে আর চাইবেন না, তবে সামান্য অপেক্ষা করার জন্য অনুরোধ রইল। তার মুখে কষ্ট, কিন্তু চোখে এক দৃঢ় সংকল্পের ছাপ স্পষ্ট। প্রতিটি শব্দ সে খুব সাবধানে লিখছে, যেন তার জীবনের শেষ কথাগুলো। আমার জীবনটা আমি এভাবে অন্যের হাতে তুলে দিতে পারি না। আমি যদি নিজের স্বপ্নকে বিসর্জন দেই, তাহলে আমি এই যন্ত্রণা নিয়ে বাঁচতে পারবো না। রায়ান হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আমাকে চলে যেতেই হবে। লেখা শেষ করে ইনায়া চিঠিটা সাবধানে বালিশের নিচে রেখে দেয়। সে দ্রুত তার ব্যাগ গুছিয়ে নেয়, শুধুমাত্র কিছু জরুরি কাগজপত্র আর সামান্য কিছু জিনিস। মা বাবা, তোমরা আমাকে ক্ষমা করো। আমি জানি এটা তোমাদের জন্য অনেক বড় আঘাত হবে, কিন্তু আমার এই পথে না গেলে আমার স্বপ্ন ভেঙে যাবে। সে চুপি চুপি ঘরের দরজা খুলে। বাইরের অন্ধকার যেন তাকে এক নতুন পথের ইঙ্গিত দিচ্ছে। সাবধানে পা ফেলে সে বাড়ির বাইরে আসে। কেউ টের পায় না, শুধু রাতের নীরবতা তার একমাত্র সঙ্গী। আল্লাহ হাফেজ। আমার পুরনো জীবন, আমি চললাম আমার নতুন জীবনের পথে। ভালো থেকো সবাই। ইনায়া দ্রুত অন্ধকারে মিলিয়ে যায়। পেছনে ফেলে আসে তার সাজানো বিয়ের বাড়ি, তার পরিবার আর তার ভালোবাসা। এ প্রস্থান তার জীবনে এক নতুন মোড় নিয়ে আসে। পরদিন সকালে রায়ানের বিয়ের বাড়িতে উৎসবের বদলে নেমে আসে এক থমথমে নীরবতা। অতিথিরা একে একে আসতে শুরু করলেও বাড়ির পরিবেশটা অস্বাভাবিক। এতক্ষণে তাদের কাছে খবর পৌঁছে গেছে। রায়ানের খালা সাদিয়া বেগম চিৎকার করে ক্ষোভে ফেটে পড়ে। ছি ছি, কি লজ্জা, মেয়েটা পালিয়ে গেল। আমাদের এত বড় পরিবার রায়ানের মতো এমন ভালো ছেলের সাথে এই রকম করলো। সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে? আমাদের আদরের মুখ দেখাবে কি করে? খবরটা মুহূর্তে ছড়িয়ে পড়ে। রায়ানের মা সেখানে উপস্থিত হয়েই শুনতে পান ইনায়া পালিয়ে গেছে। কি, ইয়ানা পালিয়ে গেছে? কার সাথে? কার সাথে গিয়েছে সেটা জানা যায়নি, তবে বাসায় নেই। একটা চিঠি লিখে গিয়েছে শুনলাম। রায়ানের মার শরীর যেন আর সায় দেয় না। রায়ানের মা কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলে, আমার ছেলেটার জীবন নষ্ট করে দিল। আমার রায়ানের কপালে এমন অপমান ছিল। আল্লাহ, এ কি হলো আমার সাথে? আমার ছেলেটার বিয়ে ভেঙে গেল। রায়ানের মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়েছে। চারদিকে তখন হাহাকার আর চাপা গুঞ্জন। রায়ানের আত্মীয় স্বজনরা তাকে ঘিরে ধরে। রায়ানের ফুফু ক্ষোভে সে রায়ানের বাবার দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আপনার ছেলেটাকে তো আপনি প্রশ্রয় দিচ্ছেন, এই মেয়েটাকে তো আপনারাই পছন্দ করেছিলেন, তাহলে এখন এমনটা হলো কেন? আমি কি জানতাম এমন হবে? আমরা তো ভালো ভেবেছিলাম। সব কিছুর মাঝে রায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, যেন সে এক পাথরের মূর্তি। তার মুখে কোনো কথা নেই, শুধু গভীর যন্ত্রণা আর অবিশ্বাস। সে যেন তার কানকেও বিশ্বাস করতে পারছে না। রায়ান স্বগত মনে মনে বলে, ইনায়া, তুমি এটা কি করলে? আমাকে এতটা অবিশ্বাস করলে? তুমি কেন চলে গেলে? আমাকে কেন একটা সুযোগ দিলে না? রায়ানের চাচা রায়ানের কাছে এসে কাঁধে হাত রেখে বলে,
রায়ান, বাবা, তুই কিছু বলছিস না কেন? দেখ, তোর মা অজ্ঞান হয়ে গেছে। তোর জন্য আমরা সবাই কত অপমানিত হলাম। রায়ান চোখ তুলে তাকায়, তার চোখে এক শীতল দৃষ্টি, কোনো শব্দ নেই। আমাকে দোষ দিচ্ছ কেন চাচা? আমি কি বিয়ে করতে চেয়েছিলাম? বাবা আর মাই তো পাগল হয়ে গিয়েছিল। ওনাদের গিয়ে বলো অপমানের কথা। যাই হোক, ভাগ্য ভালো যে বিয়ের আগেই পালিয়ে গেছে। বিয়ের পর হলে সম্মান যতটুকু আছে সেটাও থাকতো না। রায়ানের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তার চোখ দুটোতে এক গভীর শূন্যতা। সে যেন তার ভালোবাসার মৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেদিন দুপুরে রায়ানের বাসার ছাদে সে একা দাঁড়িয়ে আছে। নিচে তখনও বিয়েবাড়ির কোলাহল, তবে এখন সেটা উপহাসের কোলাহল। রায়ানের মুখে কষ্ট, কিন্তু তার চোখে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। পরিবারের সদস্যরা তাকে দোষারোপ করে, তার কানে যেন তীক্ষ্ণ তিরস্কার বাজছে। মনে মনে দৃঢ় কণ্ঠে মুষ্টিবদ্ধ হাতে বলে, আমি অবহেলিত, আমার কারণে অপমান আর কোনোদিনও নয়। আর কোনোদিনও কেউ আমাকে অবহেলা করার সাহস পাবে না, কেউ আমাকে ত্যাগ করার সাহস করবে না। রায়ানের চোখের জল শুকিয়ে আসে, তার ভেতরের কষ্টটা যেন এক নতুন সংকল্পে পরিণত হয়। সে প্রতিজ্ঞা করে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তাকে অসম্মান করতে পারবে না। তুমি আমাকে ছেড়ে গিয়েছি না, আমাকে অপদার্থ ভেবেছিলে, আমাকে অপমানিত করেছ। এই অপমান আমি ভুলবো না। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমার মতো মেয়েরা হাজার চেষ্টা করো আমার কাছে পৌঁছতেও পারবে না। রায়ান ছাদের রিডিং ধরে শক্ত করে দাঁড়ায়, তার চোখে ভবিষ্যতের এক নতুন লক্ষ্য। সে আর সেই দুর্বল রায়ান নয়। আমার পরিবারকে আমি আবার সম্মান ফিরিয়ে দেব, আর আমার জীবন থেকে ইনিয়ার নামটা আমি মুছে ফেলবো। ওর বিশ্বাসঘাতকতার ফল ওকে পেতেই হবে। আমি ওকে ক্ষমা করব না, কখনোই না। এদিকে ইনায়া একটা সাধারণ হোস্টেলে উঠেছে। বিয়ের বাড়ির থেকে পালিয়ে আসার পর তার জীবনটা সম্পূর্ণ বদলে গেছে। ইনায়া স্বগত টেবিলের উপর ছড়ানো বইপত্রের দিকে তাকিয়ে বলে, আমাকে পারতেই হবে নিজের জন্য, আমার স্বপ্নের জন্য। যাদেরকে অপমান করেছি, এই কষ্ট, এগুলোই আমার শক্তি বানাতে হবে। সে পড়াশোনায় ডুবে গেছে, কঠোর পরিশ্রম করছে। তার হোস্টেল রুমের চারপাশে শুধু বই আর কাগজপত্র ছড়ানো। রাতের নিস্তব্ধতায় শুধু তার কলমের খসখস আর পাতা উল্টানোর শব্দ। আর মাত্র কয়েকটা দিন, আর কয়েকটা দিন, আমার মনে হয় আমি পারবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দিচ্ছে না। আমার প্রতিটা মুহূর্ত যেন এই স্বপ্নের পিছনে ছুটছে। রায়ান হয়তো আমাকে ভুল ভাববে, কিন্তু আমি নিজেকে ভুলতে দেব না। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট থাকলেও চোখে এক অদম্য স্বপ্ন আর দৃঢ় সংকল্প। সে জানে এই লড়াই তার একার। ইনা দীর্ঘশ্বাস ফেলে, বই থেকে মুখ তুলে জানলার বাইরে তাকিয়ে বলে, আমার বাবা মা কী ভাবছে কে জানে। তারা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন, কিন্তু আমি জানি একদিন যখন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, তখন তারা আমাকে ক্ষমা করবেন, তারা আমাকে নিয়ে গর্ব করবেন। হোস্টেল ওয়ার্ডেন দরজা নক করে। ইনায়া, এখনো জেগে আছিস? এত রাত করে পড়াশোনা করিস না, শরীর খারাপ হবে তো। ইনায়া উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, আর একটু ম্যাম, এই তো প্রায় শেষ। আমার পরীক্ষা ঘনিয়ে আসছে, তাই একটু চাপ। হোস্টেল ওয়ার্ডেন চিন্তিত মুখে বলে, আমি জানি তোর ওপর দিয়ে অনেক কিছু গেছে, কিন্তু নিজের খেয়াল রাখিস। তোর একাগ্রতা দেখে আমি মুগ্ধ। তোর স্বপ্নটা পূরণ হোক, এটাই চাই। ধন্যবাদ ম্যাম, আপনার দোয়াই আমার শক্তি। ইনায়া আবার তার পড়াশোনায় ফিরেছে। তার চোখে ভবিষ্যৎ এক নতুন দিগন্তের হাতছানি। সে জানে এই পরিশ্রমে একদিন তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে। ইনায়া ভাবছে এই বছর আর পরীক্ষা দেবে না, তার সেরকম প্রিপারেশন নেওয়া হয়নি, তাই এই বছর ভালো করে পড়াশোনা করবে ভালো রেজাল্টের জন্য। 1 মাস পর রায়ানের জীবনেও এক কঠিন পরীক্ষার মুখোমুখি। ইনায়ার পলায়নের জেরে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পরিবারে নেমে এসেছে এক গভীর লজ্জা আর হতাশা। রায়ানের মা নিচ তলা থেকে বলে, রায়ান, তুই এখনো জেগে আছিস? ঘুমিয়ে পড় বাবা, এত চিন্তা করিস না, যা হওয়ার হয়ে গেছে। রায়ান মনে মনে চাপা ক্ষোভের সুরে বলে, এই অপমান, এই যন্ত্রণা আমাকে আরো শক্তিশালী করবে। আমি দেখিয়ে দেব ইনাই ভেবেছিল আমি হেরে যাব, সে ভুল করেছে। আমি ওকে বুঝিয়ে দেব যে আমি কি করতে পারি। সে IAS হতে চেয়েছিল, কিন্তু আমি সেটা হতে দেব না।
রায়ানের পুরনো রুমের সাজসজ্জা সম্পূর্ণ বদলে গেছে। এখন শুধু বই আর পড়ার সরঞ্জাম। তার বিলাসবহুল জীবন ছেড়ে সে এখন একাগ্র চিত্তে সেও ইউপিএসসি পরীক্ষার জন্য পড়াশোনা করছে। রাত থেকে পড়াশোনা তার রুটিন হয়ে গেছে। রায়ান স্বগত বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলে, আমার আব্বাকে অপমানিত হতে দেখেছি। আমার আম্মি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, সেই দৃশ্য আমি ভুলব না। এই অপমান আমি ফেরত দেব, কিন্তু প্রতিশোধ নিতে হলে আমাকে আরও শক্তিশালী হতে হবে। রায়ানের বন্ধু ফোন করে বলে, কিরে দোস্ত, তুই নাকি অফিস ছেড়ে দিচ্ছিস? আর কি করছিস? এতদিন তো তোর কোনো খোঁজই নেই। রায়ান শান্ত দৃঢ় কণ্ঠে বলে, হ্যাঁ, অফিস ছেড়ে দিয়েছি, এখন শুধু পড়াশোনা করছি ইউপিএসসি এর জন্য। এবার আমি আমার সবটা দেব। রায়ানের বন্ধু আশ্চর্যান্বিত হয়ে বলে, কি বলছিস? তুই তো অলরেডি এত বড় জব করতি, আবার কেন? আর এত পড়াশোনা তুই কিভাবে করবি? আমি নিজেকে নতুন করে গড়তে চাই, প্রমাণ করতে চাই আমি কি করতে পারি। আমার লক্ষ্য আরও বড়, আর আমার মনে যে আগুন জ্বলছে সে আগুন আমাকে আরও পরিশ্রমী করে তুলছে। এবার আমি শীর্ষস্থানে পৌঁছাবো। রায়ানের চোখে দৃঢ় সংকল্প। তার অতীত জীবনের আঘাত তাকে আরও শক্তিশালী করেছে। এই নতুন পথ তার জন্য এক নতুন যুদ্ধের ক্ষেত্র। 2 বছর পর ইউপিএসসি পরীক্ষার হল। সারা ভারত থেকে আসা হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়। রায়ান এবং ইনায়া দুজনে আলাদা আলাদাভাবে এই পরীক্ষায় অংশ নেয়। সংবাদ সম্মেলনে বলা হচ্ছে, 2025 সালের ইউপিএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে। প্রথম 10 জনের তালিকা। কয়েকদিন পর ফল প্রকাশের দিন। সারা দেশে উত্তেজনার পারদ ছড়া। রায়ান এবং ইনায়া দুজনেই আলাদা আলাদা শহরে তাদের ফলাফল দেখার জন্য অপেক্ষা করছে। রায়ান আহমেদ টপ র্যাঙ্ক ইন দিল্লি। রায়ানের মুখে এক অনাবিল হাসি ফোটে, তার 2 বছরের কঠোর পরিশ্রমের ফল। এসব টিভিতে দেখে তার পরিবারও আনন্দে আত্মহারা। রায়ানের মা কান্না জড়িত কণ্ঠে ছেলেকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ রায়ান আমার ছেলে, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। তোর আব্বা আজ থাকলে কত খুশি হতে। রায়ানের চোখে জল, মাকে জড়িয়ে ধরে। আম্মি, এটা তোমার আর আব্বার দোয়া। আব্বা মারা গেছেন, কিন্তু উনি আমাকে বলেছিলেন যে তুই পারবি। আমি সবসময় দোয়া করব, হয়তো আজ সেটারই ফল। অন্যদিকে ইনায়া তার হোস্টেলের কম্পিউটারে ফলাফল দেখছে। তার হাত কাঁপছে। ইনায়া বেগম সফলভাবে উত্তীর্ণ। ইনায়ার চোখে জল, সে নীরবে আলহামদুলিল্লাহ বলে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আমি পেরেছি, আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এই জয় আমার একার। হোস্টেল ওয়ার্ডেন ইনায়ার পাশে এসে বলেন, ইনায়া, তুই সফল হয়েছিস। আমি জানতাম তুই পারবি, তোর পরিশ্রম বৃথা যায়নি। ইনায়া ওয়ার্ডেনকে জড়িয়ে ধরে। ধন্যবাদ ম্যাম, আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। তারা দুজনেই সফল হয়েছে, কিন্তু তারা একে অপরের খবর জানে না। তাদের পথ আলাদা হয়ে গেলেও তাদের লক্ষ্য এক ছিল। 5 বছর পর রায়ান আহমেদ এখন একজন ক্ষমতাবান জেলা ম্যাজিস্ট্রেট। তার চেম্বারে কাজের ব্যস্ততা। জুনিয়র অফিসার সম্মান সহকারে রায়ানের সামনে ফাইল রেখে বলে, স্যার, আপনার নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুত। আজকের মিটিংয়ের এজেন্ডা আর ফাইলগুলো এখানে রাখা আছে। রায়ান দৃঢ় কণ্ঠে ফাইলগুলো হাতে নিয়ে বলে, গুড, শুরু করা যাক। কোনো কাজে যেন গাফিলতি না হয়। মানুষের সেবাই আমাদের প্রধান লক্ষ্য। আমি চাই প্রতিটি ফাইল যেন দ্রুত নিষ্পত্তি হয়। রায়ান এখন একজন শক্তিশালী, মাননীয়, সম্মানীয় ব্যক্তি। তার চেহারায় কঠোরতা থাকলেও চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তার সিদ্ধান্তের উপর নির্ভর করে অনেক মানুষের ভবিষ্যৎ। রায়ানের পিএ ফোনে কথা বলতে বলতে চেম্বারে প্রবেশ করে। স্যার, দিল্লি থেকে একজন গুরুত্বপূর্ণ এডিএম আসছেন, ইনায়া বেগম। তিনি একটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে আপনার সাথে দেখা করতে চান। রায়ান ফাইল থেকে মুখ তুলে কণ্ঠস্বর হঠাৎ কঠিন। ইনায়া বেগম, তিনি আসছেন? হ্যাঁ, ঠিক আছে, তাকে ভেতরে আসতে দাও। এই ফাইলটা খুব গুরুত্বপূর্ণ, কোনো ভুল করা যাবে না। রায়ানের মুখে একটা কঠিন অভিব্যক্তি দেখা যায়। তার মনে পুরনো স্মৃতিগুলো ঢেউ তোলে। রায়ান স্বগত মনে মনে, আবার তুমি? ভাগ্য তাহলে আমাকে তোমার সামনে দাঁড় করিয়ে দিল। এবার আমি আগের রায়ান নই, আমি একজন ডিএম। আমি তোমাকে দেখাবো। জুনিয়র অফিসার রায়ানের দিকে তাকিয়ে বলে, স্যার, কোনো সমস্যা?
আপনি কি রেডি? রায়ান চোখ বন্ধ করে, গভীর শ্বাস নিয়ে তারপর চোখ খুলে বলে, আমি একদম রেডি। তাকে ভিতরে আসতে বলো, আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। রায়ান চেয়ারে সোজা হয়ে বসে, তার মুখটা আবার পাথরের মতো কঠিন হয়ে ওঠে। তার জীবনে এক নতুন পরীক্ষা অপেক্ষা করছে। আসলে রায়ান অনেক পরিশ্রম করেছে, যার ফলে তার খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে গেছে। আর ইনায়া এডিএম পদ পেয়েছে। সে কখনো কল্পনাও করেনি যে একসময় সে রায়ানের অধীনে কাজ করবে। এখানে এসে নতুন ডিএমকে দেখে সে চমকে গিয়েছিল। বর্তমান রায়ান বিয়ের আসরে উৎসবের আমেজ তুঙ্গে, ঝলমলে পোশাক আর আলোর রোশনাই চারদিকে। কিন্তু এই আলোর মাঝেও রায়ানের মনে এক গম্ভীর অন্ধকার। রায়ান স্বগত মনে মনে অসহ্য অস্থিরতায়। আমি এটা করতে পারবো না, আমার ভিতরে এখনো কিছু বাকি আছে। এই মিথ্যাটা নিয়ে আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। ইনিয়ার মুখটা বারবার আমার চোখের সামনে ভাসছে। সে তার হবু কনের পাশে বসে আছে, কিন্তু তার মন যেখানে নেই। সে বারবার ঘড়ি দেখছে, অস্বস্তি বোধ করছে। তার মনে ইনায়ার জন্য লুকানো ভালোবাসার অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। রায়ানের মা রায়ানের কানের কাছে ফিসফিস করে বলেন, কিরে বাবা, এমন মনমরা হয়ে আছিস কেন? তোর বউয়ের দিকে তাকা, আজ তোদের শুভ দৃষ্টির পালা। রায়ান জোর করে হেসে মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু না আম্মি, একটু টেনশন হচ্ছে আর কি। রায়ানের হবু কোণে রায়ানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আপনি কি চিন্তিত রায়ান সাহেব? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, চিন্তা করবেন না। রায়ান বুঝতে পারে সে তার এই হবু কনেকে এভাবে ঠকাতে পারবে না। তার ভেতরটা যেন বিদ্রোহ করছে। ইনায়ার জন্য তার পুরনো ভালোবাসা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমি কি ইনায়াকে আজও ভালোবাসি, নাকি এটা শুধু অপরাধ বোধ? না, এটা ভালোবাসা। আমি ওকে ঠকাতে পারবো না, সে অনুতপ্ত। আর এখন তো পরিবারেরও সমস্যা হবে না বলে মনে হচ্ছে। রায়ানের মা কাছে এসে বলেন, কিরে রায়ান, চল এখন তোরা বিয়ের আসরে যাবি, দেরি করছিস কেন? রায়ান দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, আম্মি, আমাকে একটু একা কথা বলার সুযোগ দাও, জরুরি কথা আছে। রায়ানের মা আর ফুফু আর আত্মীয় স্বজনরা অবাক হয়ে তাকায়। রায়ানের মুখে এক দৃঢ় সংকল্পের ছাপ। রায়ানের বিয়ের মঞ্চের একপাশে, যেখানে কিছুটা নির্জনতা আছে, রায়ান তার হবু কনে আলিয়াকে পাশে ডেকে নিয়ে আসে। তাদের দুজনের মুখে চাপা উদ্বেগ। রায়ান আলিয়ার হাত ধরে কণ্ঠস্বর কাঁপছে, আলিয়া, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সত্য। আলিয়া বিস্মিত হয়ে বলে, কি হয়েছে রায়ান? আপনি এমন করছেন কেন? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। রায়ান চোখ নামিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, আমি অন্য কাউকে ভালোবাসি আলিয়া, আমাকে আমাকে ক্ষমা করো। আমি জানি এটা আমার বলা উচিত ছিল আরও আগে, কিন্তু আমি সাহস পাইনি। আমি তোমাকে ঠকাতে চাই না, তোমার জীবনটা আমি নষ্ট করতে চাই না। আলিয়ার মুখটা প্রথমে হতবাক হয়ে যায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু রায়ানের চোখের সততা দেখে তার রাগ ধীরে ধীরে কমে আসে। আলিয়া ধীর স্বরে রায়ানের দিকে তাকিয়ে বলে, আপনি আপনি কি বলছেন রায়ান? এই মুহূর্তে বিয়ের আসরে কে সে? রায়ান আলিয়ার দিকে চোখ তুলে, তার চোখে জল। সে আমার অতীত, আমার প্রথম ভালোবাসা। আমি তাকে ছেড়ে গিয়েছিলাম, সেও আমাকে ছেড়ে গিয়েছিল। কিন্তু আজ যখন সে আমার সামনে এলো, আমি বুঝতে পারলাম আমার ভালোবাসাটা এখনো বেঁচে আছে। আলিয়া দীর্ঘশ্বাস ফেলে, তার চোখও ভিজে ওঠে। আমি বুঝতে পারছি রায়ান, আপনার সততাকে সম্মান করি। আপনি এই মুহূর্তে এই কথাটা বলার সাহস দেখিয়েছেন, এটাই অনেক। আমি চাই না আপনি এমন কাউকে বিয়ে করুন যাতে আপনি ভালোবাসেন না। এটা আমার জন্য কষ্টকর হবে। আলিয়ার বাবা মা তাদের কাছে ছুটে আসেন, কারণ তারা দেখেছেন রায়ান আর আলিয়া কথা বলছে এবং আলিয়ার চোখে জল। আলিয়ার বাবা বলেন, কি হয়েছে আলিয়া? রায়হান সাহেব, আপনি কি বলছেন? এই মুহূর্তে আমাদের মেয়ের সাথে এমন কথা কেন? রায়ান আলিয়ার বাবার দিকে তাকিয়ে বিনীত কণ্ঠে বলে, আঙ্কেল, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আলিয়াকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি আলিয়াকে ঠকাতে চাই না। আপনারা আমাকে ক্ষমা করুন। আলিয়ার মা চিৎকার করে বলে, ছি ছি, এত বড় অপমান! এই আসরে এমন কথা বলার সাহস কি করে হলো আপনার? আমাদের মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আলিয়া তার বাবা মাকে থামিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আব্বা, আমি থামুন। রায়ান সাহেব ঠিকই বলেছেন,
আমি ওনার সততাকে সম্মান করি। যে আমাকে ভালোবাসে না তাকে আমি বিয়ে করব না। উনি একজন ডিএম হয়ে যদি ডিসিশন নিয়েছেন তাহলে নিশ্চয়ই উনি এটা ভুল করছেন না। এ বিয়ে ভেঙে গেছে। আলিয়ার কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। বিয়ের আসরে নেমে আসে এক পিন পতন নীরবতা। রায়ানের পরিবারও হতবাক। রায়ানের মা চিৎকার করে বলেন, রায়ান, তুই এটা কি করলি আবার? তুই আবার আমাদের অপমান করলি? রায়ান মায়ের দিকে তাকিয়ে, তার চোখে অসহায়ত্ব। আম্মি, আমাকে ক্ষমা করো, কিন্তু আমি মিথ্যাটা মেনে নিতে পারছিলাম না। তাদের বিয়ে ভেঙে যায়। রায়ান মঞ্চের পাশে একা দাঁড়িয়ে থাকে। তার ভেতরে এক অদ্ভুত শান্তি। বিয়ে বাড়ির গেট। ইনায়া হতাশ হয়ে বিয়ে বাড়ি থেকে একা বেরিয়ে যাচ্ছে। তার চোখে জল। সেভাবেই রায়ান তাকে ছেড়ে চলে গেছে। ইনায়া স্বগত মনে মনে প্রতিটি পদক্ষেপে কষ্ট। সব শেষ। আমি কেন এসেছিলাম? রায়ান আমাকে ছেড়ে চলে গেছে। সে আমার কথা রাখেনি, আমার বিশ্বাসটা ভেঙে দিল। এই আসরে এসে আমি শুধু কষ্টই পেলাম। ইনায়া দ্রুত পা চালাচ্ছে, যেন এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব পালাতে চায়। তার চোখের জল গাল বেয়ে পড়ছে। আর কোনোদিন আমি ভালোবাসার পেছনে ছুটব না। আমার স্বপ্নই আমার একমাত্র সঙ্গী হবে। আমার জীবনের রায়ান অধ্যায়টা শেষ। ঠিক তখনই তার কানে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে। রায়ান হাঁপাতে হাঁপাতে পেছন থেকে চিৎকার করে, ইনায়া, দাঁড়াও ইনায়া। ইনায়া প্রথমে বিশ্বাস করতে পারে না। সে ভাবে হয়তো তার মনের ভুল, কিন্তু কণ্ঠস্বরটা আরও স্পষ্ট হয়। রায়ান দৌড়ে এসে তার হাত ধরে। ইনায়া থমকে দাঁড়ায়, ধীরে ধীরে ঘুরে তাকায়। রায়ানের দিকে তাকিয়ে অবিশ্বাস ও বিস্ময় নিয়ে, রায়ান, তুমি তুমি রায়ান হাতটা শক্ত করে ধরে। হাঁপাতে হাঁপাতে বলে, ইনায়া, তুমি কেন চলে যাচ্ছিলে? আমি যে তোমাকে খুঁজছিলাম। আমি সব সত্যি বলে দিয়েছি, বিয়ে ভেঙে দিয়েছি। ইনায়ার চোখে জল। কাপা কাপা কণ্ঠে বলে, বিয়ে ভেঙে দিয়েছো? কি বলছো তুমি? কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি না, আর কোনো মিথ্যা নিয়ে বাঁচতে পারছি না। তোমাকে ছাড়া আমার পক্ষে এই বিয়ে করা অসম্ভব ছিল। ইনায়া স্তব্ধ হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে। তার চোখে অবিশ্বাস, স্বস্তি আর ভালোবাসা একসাথে মিশে যায়। তাদের চারপাশের কোলাহল যেন মুহূর্তে থেমে গেছে। রায়ান ভালোবাসা মিশ্রিত ইনায়ার চোখে চোখ রেখে বলে, তুমি এসেছিলে, আমি তোমার প্রতীক্ষা রেখেছি ইনায়া। আমি আমার ভালোবাসাকে শেষ হতে দেইনি। আমি আমার কর্তব্য আর প্রেমের মধ্যেই প্রেমকে বেছে নিয়েছি। ইনায়া আবেগময় কান্না জড়িত কণ্ঠে বলে, রায়ান, আমি আমি বিশ্বাস করতে পারছি না। তুমি তুমি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছো। আমি যে সেদিন তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলাম, আমাকে ক্ষমা করে দিয়েছো। রায়ান ইনায়ার দুই হাত ধরে তার চোখে এক গভীর ভালোবাসা। হ্যাঁ ইনায়া, আমি তোমাকে ক্ষমা করেছি। যখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে আমি খুবই কষ্ট পেয়েছিলাম, অপমানিত হয়েছিলাম। কিন্তু আজ যখন তোমাকে দেখলাম, আমার সব রাগ আর অভিমানটা উধাও হয়ে গেল। আমি বুঝতে পারলাম তুমিই আমার একমাত্র ভালোবাসা। দুজনের চোখে জল, কিন্তু মুখে স্বস্তি ও ভালোবাসা। তাদের মিলন ঘটে। তাদের এই মুহূর্তে যেন সমস্ত পৃথিবীর কোলাহল থেমে গেছে। ইনায়া ফিসফিস করে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো, ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। রায়ান ইনায়ার মুখটা দুহাতে ধরে। আমি যখন তোমাকে বলেছিলাম তুমি আমার জীবন থেকে চলে গেছো, তখন আমার ভিতরটা পড়ে যাচ্ছিল ইনায়া। কিন্তু আজ থেকে সব নতুন করে শুরু হবে। তুমি আমাকে বিশ্বাস করো তো? ইনায়া মাথা নাড়িয়ে হাসি মুখে বলে, হ্যাঁ রায়ান, আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে খুব ভালোবাসি। রায়ান ইনায়াকে আলতো করে জড়িয়ে ধরে। তাদের এই আলিঙ্গনে যেন সব কষ্ট, সব দ্বিধা মুছে যায়। তাদের ভালোবাসার জন্ম হয়। রায়ান ইনায়ার কপালে চুমু দিয়ে বলে, চলো ইনায়া, আমাদের নতুন জীবন শুরু করি। তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, আমি তোমার পাশে থাকবো। আর আমার পরিবারকেও আমরা বোঝাবো যে ভালোবাসা আর স্বপ্ন দুটোই একসাথে বাঁচানো যায়। হ্যাঁ রায়ান, চলো এবার আমরা দুজন একসাথে পথ চলবো। আমাদের স্বপ্ন আর আমাদের ভালোবাসা। তাদের চোখে এক নতুন আশার আলো। বিয়ের আসরের দিকে রায়ান ও ইনায়া যখন আসে, তখন রায়ানের পরিবার তাদের সামনে দাঁড়ায়। রায়ানের মা ও খালা তখনও ক্ষুব্ধ ও অপমানিত। রায়ানের মা ক্ষুব্ধ রায়ান ও ইনায়ার দিকে তাকিয়ে বলে, রায়ান, তুই এটা কি করলি আবার?
তুই আবার আমাদের অপমান করলি? এই মেয়েটা তোর জীবনটা শেষ করে দিয়েছিল। রায়ান মায়ের হাত ধরে বিনীত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আম্মি, খালা, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি মিথ্যে একটা বিয়ে করতে পারতাম না। ইনি আমার ভালোবাসা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমরা দুজন এতদিন আলাদা ছিলাম ঠিকই, কিন্তু কেউ কাউকে ভুলে যায়নি। রায়ানের খালা গম্ভীর স্বরে বলে, কিন্তু আমাদের সম্মান সমাজের চোখে আমরা কিভাবে মুখ দেখাবো? তুই এখন একজন ডিএম, আর এই মেয়ে হয়তো এখন এডিএম, কিন্তু সে পালিয়ে গিয়েছিল। ইনায়া আদ্র কণ্ঠে রায়ানের খালা মায়ের দিকে তাকিয়ে বলে, খালা, আন্টি, আমি জানি আমাদের কারণে আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু রায়ান সত্যিটা বলতে চেয়েছে, আর আমি সেই দিন পালিয়ে গিয়েছিলাম শুধু আমার স্বপ্ন পূরণ করার জন্য। আমি আপনাদের বিশ্বাস ফিরিয়ে দেব। আমি আমার কর্ম দিয়ে আপনাদের গর্বিত করব। রায়ান ইনায়ের হাত ধরে বলে, প্লিজ আম্মি, খালা, ইনাকে একটু সুযোগ দাও, আর আমাকে একটা সুযোগ দাও। আমরা আপনাদের সমস্ত সম্মান ফিরিয়ে দেব। আমি জানি আমি ভালো ছেলে, আমি কখনো ভুল করি না। আমি ইনায়াকে নিয়ে খুশি থাকতে চাই। রায়ানের মা ইনায়ের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকান। তাদের চোখে এখনো অবিশ্বাস, কিন্তু রায়ানের দৃঢ়তা তাদের কিছুটা নরম করে তোলে। রায়ানের মা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কি করব তোর জন্য রায়ান? তুই তো আমাদের কথা শুনছিস না। আমি তোমাদের ভালোবাসা চাই আম্মি, আমি তোমাদের দোয়া চাই। তোমরা আমার পাশে থাকলে আমি সবকিছু জয় করতে পারবো। অবশেষে রায়ানের খালা মাও ফুফু অনিচ্ছা সত্ত্বেও তাদের মেনে নেন, তবে তাদের মুখে স্পষ্ট অসন্তুষ্টি। রায়ান ও ইনায়া জানে তাদের পথ এখনো মসৃণ নয়। কিছুদিন পর ইনায়া এডিএম হওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তার নতুন অফিসে কাজ করছে। তার চেম্বারটা পরিপাটি। সহকর্মী ফাইল হাতে নিয়ে ইনায়ার সামনে আসে। ম্যাডাম, ফাইলটা রেডি, আপনার নির্দেশনা অনুযায়ী সব তৈরি। ইনায়া আত্মবিশ্বাসী, ফাইলটা হাতে নিয়ে বলে, ধন্যবাদ। কাজটা যেন দ্রুত হয়। সাধারণ মানুষের সুবিধাটাই আমাদের কাছে প্রধান। ইনায়া এখন সম্পূর্ণ আত্মবিশ্বাসী। তার মুখে এখন এক অসাধারণ উজ্জ্বলতা। কর্মক্ষেত্রে সে নিজেকে প্রমাণ করেছে। ঠিক তখনই রায়ান তার অফিসে আসে। রায়ান দরজার কাছে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, ইনায়া আজ লাঞ্চ করবে? আমার কাজ শেষ হয়েছে, ভাবলাম তোমাকে নিয়ে বেরিয়ে পড়ি। ইনায়া রায়ানের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, অবশ্যই, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। কতক্ষণ হলো এলে? রায়ান কাছে এসে ইনায়ার টেবিলের উপরের ফাইলগুলো দেখে বলে, এই তো কিছুক্ষণ। তুমি তো কাজে ডুবেছিলে, তোমার কাছ থেকে আমি মুগ্ধ হই না। তুমি কতটা ডেডিকেটেড। তোমার থেকে শিখেছি রায়ান। তোমার অনুপ্রেরণা ছাড়া আমি এত দূরে আসতেই পারতাম না। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে লক্ষ্যে অবিচল থাকতে হয়। রায়ান মৃদু হেসে বলে, আমার মনে হচ্ছে যেদিন তুমি পালিয়েছিলে সেদিন আমি কতটা ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম সব শেষ, কিন্তু তুমি প্রমাণ করেছো তুমি কতটা শক্তিশালী। ইনায়া রায়ানের হাত ধরে বলে, আমরা দুজনই একে অপরের পরিপূরক রায়ান। তোমার ভালোবাসা আর আমার জেদ দুটো মিলেই আজ আমরা এখানে। তুমি পাশে থাকলে আমি সব কাজ করতে পারি। তারা কর্মজীবনে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। রায়ান মাঝে মাঝে ইনায়ার অফিসে আসে। তাদের মধ্যে কাজের আলোচনা হয়, ভালোবাসার খুনসুটিও চলে। সহকর্মী তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ম্যাডাম, স্যার, আপনারা সত্যি একজন আদর্শ দম্পতি। কর্মক্ষেত্রেও যেমন সফল, তেমনই ব্যক্তিগত জীবনেও। আপনাদের জুটি দেখে আমরা মুগ্ধ। ইনায়া মৃদু হেসে বলে, ধন্যবাদ। চলো রায়ান, এখন লাঞ্চ করে আসি। আরও কিছুদিন পর তাদের নতুন ফ্ল্যাটে বসার ঘর। সন্ধ্যা নেমে এসেছে। ইনায়া এবং রায়ান তাদের নতুন বাসায় বসে একে অপরের সাথে খুনসুটি করছে। ইনায়া মৃদু হেসে সোফায় হেলান দিয়ে বলে, তুমি যখন রাগী ছিলে তখন তোমাকে খুব ভয় পেতাম রায়ান। মনে হতো এই বুঝি তুমি আমাকে বকা দিবে। আর এখন কি আর ভয় পাও না? ইনায়া রায়ানের কাঁধে মাথা রেখে বলে, এখন শুধু ভালোবাসি, এখন আর ভয় পাই না। এখন শুধু মনে হয় তুমি আমার সব। তোমার রাগটাও আমার ভালো লাগে। রায়ান ইনায়ার চুল ঠিক করে দিতে দিতে বলে, মিথ্যা কথা বলছো না তো? আমার রাগ তো এখনো তেমনই আছে। হ্যাঁ আছে, কিন্তু এখন সেই রাগের মধ্যে তোমার ভালোবাসা খুঁজে পাই। আমি জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তাদের সম্পর্ক আরো গভীর হয়েছে। ভালোবাসার পাশাপাশি সম্মানও এসেছে। তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে সেদিন আমি ভেবেছিলাম আমি বোধহয় তোমাকে জীবনে আর পাবোই না। আমার সেই দিনের কথা মনে পড়লে আজও কষ্ট হয়।
ইনায়া মাথা তুলে রায়ানের চোখে তাকিয়ে বলে, আমারও কষ্ট হয়েছিল রায়ান। আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্ত তোমাকে এতটা কষ্ট দিবে, কিন্তু সেই সিদ্ধান্তই তো আজ আমাদের আবার এখানে এনেছে। আমরা দুজনেই সফল হয়েছি, নিজেদের যোগ্য প্রমাণ করেছি। আমার ভালোবাসার পরীক্ষা হয়ে গেছে ইনায়া। আমরা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দুজনেই বুঝতে পারছি, তাই আর কখনো হারাবো না। কখনই না। আমাদের সম্পর্ক এখন শুধু ভালোবাসার নয়, আত্মবিশ্বাসেরও। আমরা একে অপরকে বিশ্বাস করি, আর এটাই সবচেয়ে বড় পাওয়া। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের চোখগুলো ভালোবাসায় ঝলমল করছে। তাদের এই মুহূর্তগুলো যেন তাদের অতীতের সব কষ্ট ভুলিয়ে দেয়। তাদের বিয়ের দিন। ইনায়া ও রায়ান তাদের ঝলমলে বিয়ের পোশাকে সেজেছে। চারপাশে উৎসবের এক নতুন আমেজ। রায়ানের পরিবারও এবার তাদের সাথে আছে। তাদের মুখেও স্বস্তি ও আনন্দ। রায়ানের মা ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আজ আমার সব স্বপ্ন পূরণ হলো ইনায়া। তোদের এই সম্পর্কটা দেখে আমি সব ভুলে গেছি। তোরা সুখী হো সারা জীবন। ইনায়া রায়ানের মায়ের হাত ধরে বলে, ধন্যবাদ আম্মি, আপনার দোয়া আমাদের জন্য অনেক জরুরি। রায়ান ও ইনায়া তারা একে অপরের হাত ধরে নতুন করে শপথ নেয়। আর হারিয়ে যাব না ইনায়া। আর কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না। আমরা দুজন সবসময় একসাথে থাকবো। ইনায়া রায়ানের হাত শক্ত করে ধরে বলে, কখনোই না। আমরা একসাথে আমাদের সব স্বপ্ন পূরণ করব। ভালোবাসার পাশাপাশি আমরা একে অপরে শক্তি হয়ে থাকব। তাদের মুখে হাসি, চোখে ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন। তারা জানে তাদের পথ কঠিন ছিল, কিন্তু ভালোবাসাই তাদের সব বাধা অতিক্রম করতে শিখিয়েছে। তাদের এই নতুন যাত্রা এক আত্মবিশ্বাসী ও ভালোবাসায় ভরা জীবনের দিকে। রায়ান মৃদু হেসে বলে, চলো ইনায়া, আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করি, যেখানে শুধু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান থাকবে। হ্যাঁ রায়ান, চলো একসাথে। তাদের চোখে মুখে এক নতুন জীবনের প্রতিফলন। তারা একে অপরের হাত ধরে ভালোবাসার এই নতুন পথে পা বাড়ায়। এই মুহূর্তের শুভ সমাপ্তি তাদের জীবনের এক নতুন দিগন্ত খুলে দেয়। তো এরই সাথে আমাদের এই গল্পটা শেষ হচ্ছে।